আহ, আনুষ্ঠানিকভাবে বিশেষ কিছু বলার নেই। যারা আজকের এই বক্তৃতায় জয়েন করেছেন তাদের সবাইকে স্বাগত। আমাদের ভাষাস্কোপ মাসিক বক্তৃতামালার তৃতীয় পর্ব। এবং এই তৃতীয় পর্বে সবাই যারা এসেছেন তাদের মধ্যে অনেকেই, কেউ কেউ নতুন, আহ, অনেকেই পুরনো, কেউ কেউ আমাদের টিমের মেম্বার। এটা বেসিক্যালি ঘরোয়া একটা আলোচনা হয়। আমরা যারা নতুন এসেছেন তাদের জন্য একবার খুব সংক্ষেপে ভাষাস্কোপে আমরা কি করতে চাইছি, আমাদের ভাষাস্কোপ প্রজেক্টে কি আহ, দৃষ্টিভঙ্গি, আমাদের কি কি করবার ইচ্ছে, সেগুলো একবার খুব সংক্ষেপে বলে নেওয়ার চেষ্টা করছি। তারপর আমি যশোধরাদের কাছে আসবো। আমরা ভাষা স্কুলে বেসিক্যালি দেখবার চেষ্টা করছি যে বাংলা ভাষার বর্তমান যে অবস্থা, সেই বর্তমান অবস্থার মধ্যে ডিজিটাল মিডিয়া থাকে, সেই বর্তমান অবস্থার মধ্যে নিও লিবারেল রিয়েলিটি থাকে, যেখানে আমরা বর্তমানে যে অবস্থায় আমরা বাস করছি। আমি কথা বলতে বলতে বেশ কয়েকবার ইংরেজি শব্দ ঢুকে পড়ছে বাংলা শব্দের মধ্যে, যেটাকে আমরা প্রথাগতভাবে প্রাতিষ্ঠানিকভাবে কোড সুইচিং বলে থাকি। বাংলার মধ্যে প্রবলভাবে ইংরেজি ঢুকে পড়ছে। আমরা যেভাবে কথা বলছি, সেই কথা বলার ভঙ্গি যেমন পাল্টেছে, আমাদের চলন বলন কথন, আমাদের অভ্যাস, আমাদের রীতি নীতি, যাপন সবই বদলে গেছে বর্তমান সময়ে। তো আমরা ধরবার চেষ্টা করছি বর্তমানকে, বাংলা বর্তমানের সঙ্গে কিভাবে যুঝে নিয়ে টিকে আছে। আমাদের যেহেতু প্রজেক্টের নাম শুনে অনেকের বুঝতে পারবেন যে প্রজেক্টের নাম ভাষা স্কোপ। ভাষা স্কোপ বলতে আমরা ভাষাগতভাবে কিভাবে পরিবর্তন ঘটছে সেটার মাধ্যমে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি বাঙালি জীবনের বিভিন্ন পর্যায়ে। আমাদের গোটা প্রকল্প 1.5 বছরের। আইএফএ, ইন্ডিয়া ফাউন্ডেশন ফর আর্টস বলে ব্যাঙ্গালোর বেসড এক প্রতিষ্ঠান আছে। শেষ 30 বছর ধরে তারা দুর্দান্ত সব প্রকল্পের জন্য, আর্টস রিলেটেড, মানে কলা গবেষণা বিষয়ক প্রকল্পের জন্য তারা বিগত 30 বছর ধরে দুর্দান্ত ভাবে অনুপ্রেরণা দিয়ে চলেছে। তার প্রকল্পের সহায়তা রূপায়ণের জন্য সহায়তা করে চলেছে। সেই আইএফএ আমাদের এই প্রকল্পের জন্য মূল অংশীদার। এর সাথে বিএনপি পরিবাস ইন্ডিয়া বলেও এক ব্যাংক আছে, তাদের আর্থিক সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। শেষ আগামী আরো কয়েক মাস, প্রায় 1.5 বছরের প্রজেক্ট, সেই 1.5 বছরে আমরা বোঝবার চেষ্টা করব বিভিন্ন দিক। এই ভাষাস্কোপের আমরা প্রত্যেক মাসে মাসে একটা করে বক্তৃতা থাকছে, এবং আমরা যে যে দিকগুলোকে দেখবার চেষ্টা করছি, বক্তৃতা যারা যারা আসবেন তারা প্রত্যেকে আহ, বিভিন্ন দিক তলিয়ে দেখবার চেষ্টা করবেন সেইভাবে। তো সেই 12 জন বক্তা, একটা 5 ডে ওয়ার্কশপ, মেশিন ট্রান্সলেশনের একটা কনফারেন্স, আপকামিং কনফারেন্স জুলাইতে হবে, আর তার সাথে ইউটিউবারের কিছু ইন্টারভিউ। এইভাবে আমাদের গোটা প্রকল্প প্রায় 1.5 বছর ধরে চলবে। এই প্রকল্প নিয়ে বলার পর এবার আমি আসবো আমাদের আজকের বক্তা যশোধরাদির কাছে। যশোধরাদির লেখা, যারা আমাদের শ্রোতাদের মধ্যে অনেকেই ব্যক্তিগতভাবে আমার কাছেও রিচ আউট করেছিলেন, কারণ যশোধরাদির লেখা অনেকেই পড়েছে। বিজ্ঞাপন নিয়ে যশোধরাদি দীর্ঘকাল কাজ করছেন। যশোধরাদি স্নাতক থেকে পিএইচডি পর্যন্ত পড়াশোনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। পিএইচডি স্তরের গবেষণার বিষয় ছিল বাংলা বিজ্ঞাপনের ভাষা ও সমাজতত্ত্ব। বর্তমানে গুরুদাস কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেন। আগ্রহ এবং ভালোবাসার বিষয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন ও সাহিত্য। আহ, বাংলা বিজ্ঞাপন নিয়ে যশোধরাদির বই আছে একাধিক, এবং যশোধরাদি একাধিক পোর্টাল, সংবাদপত্র ইত্যাদিতে নিয়মিত লেখালেখি করে থাকেন। বাংলা বিজ্ঞাপন নিয়ে যারা বর্তমানে ভাবনা চিন্তা করছেন তাদের মধ্যে একদম প্রথম সারির চিন্তক বললে ভুল বলা হবে না। যশোধরাদিকে ধন্যবাদ আমাদের বক্তৃতার মালায় বক্তব্য রাখার জন্য, রাজি হওয়ার জন্য। আমি খুব কম সময়ের জন্যই হঠাৎ করেই তার কাছে পৌঁছেছিলাম, এবং যশোধরাদি রাজি হওয়ার জন্য আমি খুব কৃতজ্ঞ। তো এইটুকু বলে আমি, আমার মনে হয় আর বেশি সময় নেবো না। যশোধরাদিকে বলতে আমি অনুরোধ করবো। থ্যাংক ইউ। আমার কথা এখন শোনা যাচ্ছে তো? ছবিটা সম্ভবত দেখা যাচ্ছে না। হ্যাঁ, তুমি তার ক্যামেরা কারণ অফ করেছো। আমি একটু অফ করলাম, কারণ আমাদের এই পুরোনো বাড়িতে নেটওয়ার্কের এত সমস্যা হয়, স্ক্রিনটা শেয়ার করতে গিয়ে যদি আহ, এটাই না দেখা যায় তাহলে একটু অসুবিধা হয়। ঠিক তো আছে, ঠিক আহ, আছে। আমি বলতে শুরু করছি, সেটা হচ্ছে হুম। আমার সাথে যখন প্রথমেও কথা হয়েছিল বা আগে যারা বলেছেন তাদের প্রত্যেকেরই বলার মধ্যে প্রযুক্তি বিষয়টা রয়েছে। এবার আমি বিশেষভাবে প্রযুক্তি নিয়ে কথা বলবার লোক আমি নই।
তার ফলে প্রযুক্তি এবং বিজ্ঞাপনের সম্পর্ক বিষয়ে খুব বেসিক দু একটা কথা বলে আমি শুরু করতে পারি। সেটা হচ্ছে আহ বিজ্ঞাপনের সঙ্গে আর সমস্ত কিছুর সঙ্গে আমাদের জীবনে প্রযুক্তির যেরকম গভীর সম্পর্ক আছে, বিজ্ঞাপনের সঙ্গেও ঠিক একই রকম ভাবে প্রযুক্তির সম্পর্ক রয়েছে। ছাপা বিজ্ঞাপন যখন এলো, সেটা এলো হচ্ছে একেবারে ছাপাখানার সঙ্গে সঙ্গে। তার আগে বিজ্ঞাপন তো হতোই। বিজ্ঞাপন মানে যেহেতু প্রচার, সেহেতু ফিরিওয়ালারা প্রচার করেছে, মুখে মুখে প্রচার হয়েছে। কিন্তু একেবারে আজকের যে ফর্মের বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপন কিন্তু আমরা যে ছাপাখানা আসছে, তার সঙ্গে সঙ্গে পত্রপত্রিকা বেরোচ্ছে, বই বেরোচ্ছে, তার মধ্যে বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বেশি আমরা বিজ্ঞাপন একদা দেখতে পেতাম, এই কথাগুলো হয়তো আপনারা জানেনই, তাও আমি একটু বলে নিচ্ছি আর কি। সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেখতে পেতাম পাঁজিতে। পাঁজির মধ্যে প্রচুর জায়গা থাকতো, প্রচুর ছোট ছোট করে প্রায় পড়াই যায় না টাইপের করে লেখা থাকতো, এবং নানান আশ্চর্য বিজ্ঞাপনে ভর্তি থাকতো। এবার ছাপার যত উন্নতি হতে লাগলো, তার সঙ্গে সঙ্গে আমাদের এক একটা করে জিনিস বিজ্ঞাপনে অ্যাড হতে লাগলো। বিজ্ঞাপনে আগে বিজ্ঞাপনে প্রধানত দুটো জিনিস থাকে। ছাপা বিজ্ঞাপন আমরা যখন দেখি, সবাই জানেন দুটো অংশ, একটা হচ্ছে কপি, যেখানে টেক্সটটা লেখা থাকে কি বক্তব্য, আর একটা হচ্ছে ছবি। কিন্তু প্রথম দিকের বিজ্ঞাপন আমরা যখন দেখবো, দেখবো যে তাতে ছবি খুব একটা নেই। কারণ ছবি ছাপার কোনো কৌশল প্রযুক্তি সেই সময় অতটা ভালো ছিল না। তারপর আস্তে আস্তে কাঠের ব্লক এলো, সেই কাঠের ব্লকের মাধ্যমে একটু সিম্পল ছবি ছাপা হলো, মানে একটা যে প্রোডাক্ট তারই একটা ছবি ছাপা হলো বড় জোর। তারপর আস্তে আস্তে সেটার পরিবর্তন হলো, ছবি ছাপার কৌশল অনেক উন্নত হলো। তারপর রঙিন ছবি ইন্ট্রোডিউসড হলো। ছবির মধ্যে একদম রঙিন ঝলমলে ছবি, কপির সংখ্যা মানে লেখা অংশটা একটু একটু করে কমতে আরম্ভ করলো। তারপর আমরা জানি যে আরো যখন উন্নতি হলো, তখন ছবির মধ্যে ফটোগ্রাফ ব্যবহার হতে আরম্ভ করলো। এগুলো প্রত্যেকটাই একই প্রযুক্তির এক একটা ধাপে ধাপে হচ্ছে আর কি। ফটোগ্রাফ ব্যবহার হলো, এবং আমরাই এটা দেখেছি, আমরা প্রত্যেকেই প্রায়, আমরা প্রিন্ট মিডিয়ায় বিজ্ঞাপন দেখেছি, তারপর ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন দেখেছি, এবং এখন আমরা সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখছি। মানে এগুলো প্রত্যেকটাই প্রযুক্তির এক একটা ধাপে ধাপে আমাদের সামনে ইন্ট্রোডিউসড হয়েছে। এবং যেটা আরেকটা কথা বলার, যে কথাও আমরা সবাই জানি, যে আজকে যখন এআই এর এই একেবারে সূচনা আহ, সূচনার সময়, তখনই আমাদের এরকম নাকের জলে চোখের জলে অবস্থা হচ্ছে এআই এর সঙ্গে তাল মিলিয়ে ওঠায়। তাতে আগামী 20 বছর পর এ এ বিজ্ঞাপনও যে ঠিক বাকি সবকিছুর মতো আমাদের চাকরির ধরন, পড়ানোর ধরন সবই যেমন পাল্টে যাবে, বিজ্ঞাপনও ঠিক কতটা পাল্টে যাবে সেটার ধারণা আজকে আমরা করতেও পারছি না। কারণ 20 বছর আগে যেই মোবাইল ফোন আমাদের হাতে ছিল, আর 20 বছর পরের মোবাইল ফোন, এই দুটো কমপ্লিটলি দুটো আলাদা ডিভাইস। মানে আজকের মোবাইল ফোনের সঙ্গে তার কোনো তুলনাই করা যায় না। সেই রকমই সেই সময়কার বিজ্ঞাপন শুধুমাত্র মানের দিক থেকেই উন্নতি হবে এরকমটা না, একেবারে একটা গুণগত পরিবর্তন হবে বলা যেতে পারে। একটা কোয়ালিটেটিভ চেঞ্জ বিজ্ঞাপনের মধ্যে দেখা যাবে। একেবারে অন্য রকম ভাবে আমাদের সামনে বিজ্ঞাপন এসে উপস্থিত হবে। তো এই বিজ্ঞাপনের কথা এইটুকুই বলার, যে প্রযুক্তির সঙ্গে বিজ্ঞাপনের গভীর যোগ। এবং এআই এলে আজকের দিনে যে অ্যাড এজেন্সি রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করার জন্য লোক রয়েছেন, সেই সমস্তর কোনো দরকার আগামী দিনে সম্ভবত থাকবে না। আহ আচ্ছা, এবার আমি আসছি বিজ্ঞাপনের একটা ধারাবাহিক ইতিহাসের মধ্যে। ধারাবাহিক ইতিহাস কথাটা একটু বোরিং হতে পারে, যে আমি ছবিটা একটু অনই করি, তো অসুবিধা হচ্ছে। ধারাবাহিক ইতিহাস কথাটা একটু আশ্চর্য, মানে একটু বোরিং লাগতে পারে যে অনেকক্ষণ ধরে একটা বিজ্ঞাপনের ইতিহাস নিয়ে কথা বলবো। তো আমি এখানে একেবারে বিজ্ঞাপন দেখিয়ে দেখিয়ে আপনাদের বলার চেষ্টা করছি যে বিজ্ঞাপন আগে কেমন ছিল এবং এখন কেমন হয়েছে সেটা আপনারা জানেনই। তবু আর আজকের দিনে তো বিজ্ঞাপনের ব্যাপারে আমরা যেটা জানি, যে সোশ্যাল মিডিয়ার যে বিজ্ঞাপন সেখানে, আর এই যে আহ, মাঝে একটা অ্যাড এজেন্সি রয়েছে, সেটার আর খুব একটা দরকার থাকছে না। একেবারে সরাসরি ইনফ্লুয়েন্সারদের কাছে প্রোডাক্ট পাঠানো হচ্ছে, জিনিস পাঠানো হচ্ছে, তারা তার বিজ্ঞাপন তৈরি করছেন।
তার ফলে এখনই বিজ্ঞাপন একেবারে চরিত্রগতভাবে পরিবর্তিত হয়েছে, তো আগামী দিনে আরো হবে। তো আমরা একেবারে পুরোনো দিন থেকে একটু বিজ্ঞাপন দেখার চেষ্টা করি। একদম প্রথম যে বিজ্ঞাপনটা রয়েছে, এটা ঠিক বিজ্ঞাপন বলবেন কিনা আপনারা ভেবে দেখবেন। দেখুন, ওপরে লেখা রয়েছে বিজ্ঞাপন, কিন্তু ভিতরে যে কথাগুলো লেখা রয়েছে সেগুলো হচ্ছে বিজ্ঞপ্তির মতো। মানে আজকে যেমন এক একটা ঘোষণা হয় না, চাকরির বিজ্ঞাপন, একেবারে সেই জিনিসটাকেই বিজ্ঞাপন বলা হতো। এখানে বলা হচ্ছে, আমার অন্তঃপুরে পরিবার দিগের মধ্যে থাকিবার উপযুক্ত একজন একজন শিক্ষয়িত্রী আবশ্যক, কোনো ভদ্রবংশী আর আবেদন গ্রাহ্য হইবে, মাসিক বেতন এত, ইত্যাদি। এই ছিল বিজ্ঞাপনের একেবারে শুরুর দিকের কথা। একদম এটা হচ্ছে 1882 সালের বিজ্ঞাপন, পরেরটা 1884। এই প্রথম দিকে বিজ্ঞপ্তির যা কথা, তাকেই বিজ্ঞাপন নাম দিয়ে বলা হতো। এইবার একটা অন্য কথা বলি, আজকে আমরা 2026 সালের 26শে জুন যে বিজ্ঞাপন নিয়ে আলোচনা করছি, এই আলোচনা যে আজ হয়নি, আজ থেকে প্রায় 100 বছরেরও আগে থেকেই বাঙালি বিজ্ঞাপন নিয়ে আলোচনা করা শুরু করেছিলেন। তার দু একটা ছোট এক্সাম্পল আমি আহ একটু দিই। এই যে জ্ঞানেন্দ্রলাল রায় বলে একজন, তিনি একটা প্রবন্ধের বই লিখছেন। তিনি কে, কি বৃত্তান্ত আজ আমরা আর অতটা জানি না। এই যে, এটা হচ্ছে 1303 সাল। 1303 মানে বাংলায় 1896 সাল। সেই সময় তিনি একটা বই লিখছেন নানান রকম প্রবন্ধের। তার মধ্যে দেখুন, এই 3 নাম্বার বিষয়টা হচ্ছে বিজ্ঞাপন। ফলে বিজ্ঞাপন নিয়ে তখন থেকে বাঙালিরা চর্চা করতেন। এবার বিজ্ঞাপন জিনিসটা না আমরা কখনো খুব ভালো চোখে দেখিনি। ছোটবেলায় আমরা যদি কিছু বায়না করতাম, তখন বলা হতো যে এই বিজ্ঞাপন দেখে দেখে এগুলো শিখেছে। বিজ্ঞাপন মানেই যে খারাপ, বিজ্ঞাপনের যে একটা কুপ্রভাব আমাদের উপর পড়বে, এইটা একটা দীর্ঘদিনের আইডিয়া। এখন আমরা বলি যে বিজ্ঞাপনের ফাঁদে আমরা পা দিচ্ছি। বিজ্ঞাপন, আমার শেষ অবধি এই কথাটা বলার হবে যে বিজ্ঞাপনের সঙ্গে আমাদের সম্পর্ক অতটা একরৈখিক নয়। মানে বিজ্ঞাপন একটা খুব খারাপ জিনিস, যারা আমাদের উপর একটা খুব খারাপ প্রভাব ফেলছে, ঠিক এরম না। বিজ্ঞাপনের না একটা আহ, আহ, যৌথ আদান প্রদান আছে। মানে সমাজ তাকে কিছু দিচ্ছে এবং বিজ্ঞাপন সমাজকে কিছু দিচ্ছে। এটা একটা দ্বিপাক্ষিক জিনিস বলা যেতে পারে, খুব সরল রৈখিক, অনেক কমপ্লেক্স এই ব্যাপারটা। তো যাই হোক, এখানে উনি বিজ্ঞাপন নিয়ে খুব একটা ভালো কথা বলেননি। হুম। তারপর পাঁচু ঠাকুর বলে একজন, তিনি ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি এরকম ছোট ছোট রম্য গদ্য লিখতেন। এবার আগেকার দিনে না বিজ্ঞাপনের মধ্যে খুব চমকপ্রদ সব শিরোনাম দেয়া হতো, পাগলের মহৌষধ, খেলেই সেরে যাবেন, এরকম। তো পাঁচু ঠাকুর যখন বাংলা গদ্য লিখতেন, তখনও ওরকম মহৌষধ, অব্যর্থ মহৌষধ বলে একটা একটা শিরোনাম দিচ্ছেন। এটা একটা চমকপ্রদ শিরোনাম দিয়ে বিজ্ঞাপনের ফর্মে উনি একটা গদ্য লিখছেন। এবার একটু সিরিয়াস জায়গায় আসি। 1916 সালে কাজের লোক বলে একটা পত্রিকা বেরোতো। এটা ছিল একটা বিজনেস ম্যাগাজিন। এই বিজনেস ম্যাগাজিনটাতে মাসিক পত্রিকার বিজ্ঞাপন বলে একটা সিরিয়াস লেখা বেরোচ্ছে, যেখানে সরাসরি বলা হচ্ছে আপনারা কিভাবে বিজ্ঞাপন দেবেন। এই যে এখানে বলা আছে, আপনি এই অ্যারোটা দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে লেখা আছে বিজ্ঞাপন হতে হবে ওয়েল রিটেন অ্যান্ড ক্যাচি। যদি সেটা ভালো করে না লেখা হয় তাহলে লোকে পড়বে না। ওটা যেন সুলিখিত এবং এটা যেন আকর্ষণ করার ক্ষমতা থাকে। তারপর বলছেন ওমেন আর বেস্ট বায়ার্স, ওমেনরা যাতে আকৃষ্ট হয় সেরকম বিজ্ঞাপন। এবং এইটার যদি পড়ে আপনারা দেখেন, আরো বড়, এটা অন্য পাতাও আছে, আমি সেটা দিইনি, সেটা দেখলে দেখবেন যে একেবারে পরিষ্কার বলা হচ্ছে যে বিজ্ঞাপন পাতার ডান দিকে থাকবে। পাতা খুললে মানুষের বাঁ দিকে চোখ যায় না, ডান দিকে গেলেই ভালো হয়। মানে বিজ্ঞাপনের থিওরি নিয়ে আজ যেমন আমরা কথা বলছি, আগেও কথা হয়েছে। এই যে আর্থিক উন্নতি পত্রিকা, এটা আরেকটু পর 1337-এ, এখানে বিজ্ঞাপন নিয়ে কথা হচ্ছে। এই যে ব্যবসায় বিজ্ঞাপন বলে বিজ্ঞাপনের কি প্রয়োজনীয়তা, তাই নিয়ে কথা বলছেন। এবং ফাইনালি এইটা লাস্ট, এই বিজ্ঞাপনের কি কি লেখালেখি হয়েছে পুরোনো দিনে বিজ্ঞাপন নিয়ে বলার জন্য, সেই বই, একটা গোটা বই লেখা হয়েছে, যেটার নাম উপজীবিকা হিসেবে বিজ্ঞাপন, সন্তোষ কুমার দে। এই বইটা বেরোচ্ছে 1941 সালে। এই যে 1941 সালে এই বইটা বেরোচ্ছে। তাহলে গোটা বই বিজ্ঞাপন নিয়ে লেখা হচ্ছে। এই ছিল বিজ্ঞাপন নিয়ে কি কি আগে আলোচনা হয়েছে তার কথা। এবার আরেকটু আমরা বিজ্ঞাপনের
আমি বললাম যে বিজ্ঞাপনের দুটো জিনিস থাকে, আপনারা সবাই জানেন, তাও আরেকবার বলছি। বিজ্ঞাপনের কপি এবং বিজ্ঞাপনের ছবি। আমরা প্রথমে দেখবো যে যখন প্রযুক্তি অতটা উন্নত ছিল না, যখন ছাপাখানা অনেক নতুন, যখন খুব আধুনিক ছাপার উপায় ছিল না, তখন বিজ্ঞাপন কেমন ছিল। তারপর আস্তে আস্তে সেই বিজ্ঞাপন কিভাবে পাল্টেছে, আমরা ফার্স্টে একটু কপির বিজ্ঞাপন দেখবো, লেখাগুলো কিভাবে পাল্টেছে। খুব সিম্পল, এখানে কেশরঞ্জন তেলের বিজ্ঞাপন রয়েছে। একদম পরিষ্কার কথায় কেশরঞ্জন তেল বিষয়ক কিছু কথা বলা আছে। কেশরঞ্জন কি করে, তাকে চুল গজায়, ইত্যাদি ইত্যাদি, ভালো ভালো নানান রকম কথা লেখা। খুব গুরুত্বপূর্ণ কিছু এখানে তথ্য দেয়া, জাস্ট বিজ্ঞাপনকে কোনো সাজানো নেই, মোদ্দা কথাটা বলা আছে। এরপর আরেকটা বিজ্ঞাপন, এটা একটা, এগুলো সাল আমি আপনাদের বলতে পারবো, সালগুলো আমি লিখে রেখেছি। এই যে আহ কেশরঞ্জনের বিজ্ঞাপনটা, এটা 1904 সালের বিজ্ঞাপন, একেবারে বিংশ শতাব্দীর শুরুর কথা। এরপর এই যে ফেব্রিনা, ম্যালেরিয়ার অব্যর্থ মহৌষধ, এই মহৌষধ কথাটা বিজ্ঞাপনে সব ক্ষেত্রে ব্যবহার হয়েছে। বোকামির মহৌষধ, টাকের মহৌষধ, পাগলামির মহৌষধ, এখন ম্যালেরিয়ারও মহৌষধ। ফাইন। এখানে দেখুন কপিতে লেখা আছে, এবং কিছু অকারণেই বাঁদিকে ফেব্রিনা 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 15 বার লেখা, কোনো দরকার ছিল না। কিন্তু তখনকার বিজ্ঞাপন এরমই হতো, কপি, কোনো ছবি নেই। আচ্ছা, এই আমরা একটা ছবি পেলাম, আমরা পরে ছবির বিবর্তন নিয়ে আলাদা করে কথা বলবো, কিন্তু কপির সাথে তো ছবি মিলেমিশে আছেই, ফলে দু একটা ছবি আমরা দেখেও ফেলবো এর মধ্যে। এখানে দেখুন ব্রেজিল পাথরের চশমা। ব্রেজিল পাথরের চশমা কাকে বলে আজকের দিনে আমরা জানি না, কিন্তু যাই হোক, যে জিনিসই হোক, সেখানে কোনো মেয়েরও ছবি নেই, কিছুই নেই, জাস্ট চশমাটার ছবি দেয়া, এবং বলা রয়েছে যে ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষর এই চশমা দিয়ে পড়া যায়, ফলে আপনারা পড়তে পারেন। এই হচ্ছে ছবি লেখার সঙ্গে একটা ছোট্ট ছবি যোগ হলো। এই বিজ্ঞাপনটা হচ্ছে 1311, মানে এটাও 1904 সালের বিজ্ঞাপন। এবার আসছিলাম, আমরা আগে পাঁজির কথা বললাম, তো পাঁজির বিজ্ঞাপন হতো এরকম। এই পাঁজিটার বিজ্ঞাপনটা আমি পেয়েছি, এটা আমার নিজের জোগাড় করা বিজ্ঞাপন একেবারেই নয়। এটা হচ্ছে বিজ্ঞাপনের একটা আহ, খুবই গুরুত্বপূর্ণ কাজকর্ম বিজ্ঞাপন নিয়ে অনেকদিন ধরে করেছিলেন। সেই বিজ্ঞাপনের বই থেকে আমি এই বিজ্ঞাপনটা নিয়েছি। এখানে বলার বিষয় হচ্ছে এই যে একটা খুব পুরনো বটতলার মতন ছবি দেয়া, অদ্ভুত হত্যাকাণ্ড বলে একটা বইয়ের কথা বলা, সেই বইও বটতলাতেই ছাপা হতো, এবং তার পাশে একটা ছোট্ট ছবি। এই ছবিটা শুধু বই থেকে তোলা বলে এরম হেজি নয়, যেহেতু ছাপা খুব একটা ভালো ছিল না, ফলে এখানেও বিজ্ঞাপনের ছবিগুলো এরকম একটু ধেবড়ে গিয়ে এরকমই ছবি ছাপা হতো। আজও যদি পাঁজি হাতে নেওয়া হয়, প্রযুক্তির অনেক উন্নতির পরেও পাঁজির ছবিগুলো খুব একটা ভালো হয় না। এবার নানান রকম কপি আমি একটু এখানে দেখাই। আজকের দিনে না, আমরা সবাই জানি যে আমাদের বেড়ানোটা মূলত বেড়ানোরই আনন্দে। আমরা ট্রেকিং এ যাই, আমরা এমনি পাহাড়ে দেখতে ভালোবাসি, আমরা ছুটি কাটাতে যাই, আমরা অকারণেই বেড়াতে ভালোবাসি। কিন্তু একটা সময় অবধি বাঙালিদের বেড়ানোর কনসেপ্টটা ছিল অনেকটাই তীর্থ কেন্দ্রিক। তারা তীর্থে যাবেন, এই উদ্দেশ্যমূলক ভ্রমণ। তো এটা হচ্ছে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে, রেলের কোম্পানি যখন বিজ্ঞাপন দিচ্ছে, এটা কপিটা আস্তে আস্তে কপি আমাদের একটু একটু করে উন্নত হচ্ছে। সেই কপির মধ্যে বলা হচ্ছে নদীর সেরা গঙ্গা, তীর্থের সেরা গঙ্গাসাগর। গঙ্গাসাগর আপনার তীর্থের জায়গা। এবার আপনি যদি যাতায়াতের জন্য একটানা টিকিট কেটে যান, তাহলে আপনার যাতায়াত আগে যেমন প্রচন্ড কষ্ট হতো, গরুর গাড়ি করে যেতে হতো, নানান ভাগে ভাগে যেতে হতো, এখন আর সেরকম সমস্যা নেই। এখন অনেক সহজে আমাদের রেলওয়ে আপনাকে ভ্রমণের সুযোগ দিচ্ছে। তো এরকম একটা কপি, কত রকম ভাবে কপি আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এরপর হচ্ছে 1350, মানে এটা হচ্ছে 1943 সালের বিজ্ঞাপন। রবীন্দ্রনাথ তখন মারা গেছেন বটে, কিন্তু আমরা জানি রবীন্দ্রনাথের সঙ্গে বিজ্ঞাপনের গভীর যোগ ছিল। বিভিন্ন সময় আজকের দিনে যেমন সেলিব্রিটিদের বিজ্ঞাপনে ব্যবহার করা হয়, সেই সময় রবীন্দ্রনাথ ছিলেন তার থেকেও অনেক বেশি সেলিব্রিটি। তো তার হাতের লেখা নিয়ে, এটা কিন্তু রেডিয়াম স্নো বলে একটা আহ ক্রিমের বিজ্ঞাপন। তো এখানে রবীন্দ্রনাথ নিজের হাতে সার্টিফিকেট লিখে দিচ্ছেন। এটা ছিল কপির একটা ধরন। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের সই রয়েছে তলায়,
পরবর্তীকালে আরো বিভিন্ন লেখকের হাতের লেখা দিয়ে, বিভিন্ন ফিল্ম স্টারের হাতের লেখা দিয়ে এরকম ভাবে ছোট সার্টিফিকেট লেখা কপি আমরা দেখেছি। কপিতে কিন্তু আর কিছু বলা নেই, কপি আস্তে আস্তে একটু একটু করে চেঞ্জ হচ্ছে। 1943 সালের এই বিজ্ঞাপনের কপিতে আমরা দেখছি রবীন্দ্রনাথই যা বলার বলছেন, রেডিয়াম কোম্পানি আর নিজেদের হয়ে কিছু বলছেন না। এটা একটা বিজ্ঞাপন লিখছেন যে যারা স্নো ক্রিম জাতীয় প্রসাধন পছন্দ করেন তারা রেডিয়াম ব্যবহার করতে পারেন। শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে, এটা হচ্ছে 1943 একেবারে ভরপুর স্বদেশী আন্দোলনের সময়, যে সময় বাংলায় মন্বন্তর হচ্ছে, দেশভাগ আসন্ন, ইংরেজদের অত্যাচার, চারিদিকে মনুষ্য সৃষ্ট দুর্ভিক্ষ, নানাবিধ দাঙ্গার পূর্বাবস্থা। এরকম সময় খুব বিশেষ করে লেখা রয়েছে, এমন স্থলে এই প্রস্তুত উক্ত দ্রব্যগুলি পরীক্ষা করিয়া দেখিলে বিলাতি সামগ্রী হইতে তাহার পার্থক্য বুঝিতে পারিবেন না। এটা স্ট্যান্ডার্ড এতই ভালো যে বিলাতি প্রোডাক্টেরই মতো। এমন স্থলে এই স্বদেশী অধ্যাবসায়কে উৎসাহ দেয়া তাহাদের পক্ষে কর্তব্য বলিয়া মনে করি। তো আমাদের এরকম উচিত যে আজকের দিনে এই ধরনের স্বদেশী, মানে বিজ্ঞাপনের মধ্যে একেবারে সমাজে যা যা ঘটছে তার প্রভাব বিজ্ঞাপনের কপিতে রয়েছে। আমি প্রত্যেকটা রিডিং পড়ছি না, কারণ সে তো অনেকক্ষণ সময়ের ব্যাপার, অনেকগুলো বিজ্ঞাপন দেখানো, দু একটা আমি একটু পড়বো। আরেকটা ধরন ছিল, এগুলো না আমি এক একটা কপির ধরন বলছি। আরেকটা ধরন ছিল, এটা হচ্ছে এই যে অচিন্ত্য কুমার সেনগুপ্তর ছবি, এবং তার সঙ্গে রয়েছে পার্ক ইঙ্ক বলে একটা কালি। যেমন আজকের দিনে এরকম পার্কারের ইঙ্ক পাওয়া যায়, আরো নানান রকম দামি কোম্পানির ইঙ্ক পাওয়া যায়, পার্ক ইঙ্ক ছিল সেই সময়কার একটা দেশি ইঙ্ক। যে ইঙ্কের জন্য কিরকম হতো, একটা সাইডে অচিন্ত্য কুমার সেনগুপ্তের একটা জীবনী থাকতো, যে লেখক যিনি লিখছেন সেই কালি দিয়ে তার একটা জীবনী থাকতো, এবং তলার দিকে অচিন্ত্য অচিন্ত্য কুমার বলছেন, আজকে লিখছি পার্ক ইঙ্কে, শুধু দিশি বা সস্তা বলে নয়, গুণেও দামি বিদেশি কালির সঙ্গে টেক্কা দিতে পারে বলে। মানে একজন লেখকের জীবনীও তাতে দেয়া হচ্ছে, এবং তার সঙ্গে খুবই বিনয়ের সঙ্গে সেই কালিটার বিষয় দু এক কথা বলা হচ্ছে। এটা আরেকটা ধরন কপির। এইবার একটা মজার মজার ধরন আস্তে আস্তে আমাদের সামনে ইন্ট্রোডিউসড হচ্ছে। এটা কত সাল একবার দেখে নিই। এটা হচ্ছে 1365, 1365 মানে 1958 সাল। 1958 সালের বিজ্ঞাপন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটা একটা প্রায় গল্প, যেটার শিরোনাম দেয়া রয়েছে কোনো শৈলাবাস থেকে। কেউ একটা পাহাড়ে বেড়াতে গেছে। এবার দেখুন, এই বিজ্ঞাপনটা কিন্তু চিঠির আকারে লেখা। এই যে চিঠি, মিতা বলে একজনকে একজন চিঠি লিখছেন, কুমু বলে একজন। আবার তার পরের চিঠিটা হচ্ছে উম, কুমু, মিতা, মানে পরস্পর চিঠি বিনিময় হচ্ছে। এমনি কয়েকটা চিঠি হচ্ছে বিজ্ঞাপনের কপি। এবার আপনারা ভাববেন যে এটা কিসের বিজ্ঞাপন, সেটাও এই কপির মাধ্যমে বোঝা যাবে। গল্পটা এরকম যে এই কুমু নামের যে মেয়েটি, সে তার পরিবার, তার বর ছেলে ইত্যাদিকে নিয়ে দার্জিলিং বেড়াতে গেছে, গিয়ে দেখছে যে সমস্ত কিছু আগের থেকে পাল্টে গেছে, কিন্তু সবচেয়ে অসুবিধে হচ্ছে খাওয়া দাওয়ায়, কি খাবে, জিনিসপত্রের এত দাম। তো তখন মিতা সাজেশন দিচ্ছে যে তুমি ডালডায় রান্না করে দেখো, ডালডায় সমস্ত কিছু অত্যন্ত ভালো রান্না হয়, ডালডা শুধু মিষ্টিই বানানো হয় না, ডালডায় আরো ভালো জিনিসও হয়, রান্না নোনতা খাবারও খুব ভালো হয়। তো এই চিঠির আকারে চিঠি বিনিময় হচ্ছে, এবং একদম শেষ চিঠিটায় দেখা যাচ্ছে যে এতদিনে মনে হচ্ছে সত্যি ছুটিতে এসেছি, বেশ কিছুদিন পর আরাম করে খাওয়া দাওয়া করলাম, রান্নাটা আনন্দের হয়ে উঠেছে, ডালটা সত্যি সব রান্নার জন্য ভালো, অনেক ধন্যবাদ। একটা গল্প চলছে, আমরা পড়তে পড়তে একদম একটা গল্পের মধ্যে ঢুকে যাব। অন্যান্য আরো প্রচুর ডালডার এরম বিজ্ঞাপন আছে, যেগুলো প্রত্যেকটাই এক একটা গল্প। চিঠির আকারে বিজ্ঞাপন দেয়া শুরু হলো। কপি আস্তে আস্তে প্রযুক্তি উন্নতি হচ্ছে বলেই এরকম নানান রকম ফর্ম নিয়ে নানান রকম পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হচ্ছে। একটা ফ্ল্যাট বর্ণনা দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে না। এই বিজ্ঞাপনটায় আমি একটু বিশেষভাবে, এই বিজ্ঞাপনটার সাথে আহ একটু আমার ইমোশনাল একটা বন্ড আছে, তো তাই জন্য এই বিজ্ঞাপনটা আমি একটু পড়ে দিতে চাই। তার মাঝখানে আরেকটা কথা বলে নিই, যে একটা সময় অবধি বাংলা বিজ্ঞাপনে একেবারে আম, এই কপি লেখা, ছবি আঁকার জন্য শ্রেষ্ঠ শিল্পীরা, আমরা জানি যে সত্যজিৎ রায় থেকে ঋতুপর্ণ ঘোষ
বিভিন্ন শিল্পী, পূর্ণেন্দু কত্রী, রঘুনাথ গোস্বামী, রণেনারায়ণ দত্ত, শ্রেষ্ঠ শিল্পীরা বাংলা বিজ্ঞাপনে কাজ করেছেন। এবং তখন বাংলা বিজ্ঞাপন ছিল অনেকটা মানে আঞ্চলিক ভাষায় যখন বিজ্ঞাপন তৈরি হচ্ছে, সেই বিজ্ঞাপন কিন্তু একেবারে কপি বাংলার জন্যই লেখা হচ্ছে। আজকের দিনের বিজ্ঞাপন দেখলে তার সঙ্গে ফারাকটা আমরা বুঝতে পারবো। এটাও প্রযুক্তিরই ফল, যে আজকের দিনে যখন বিজ্ঞাপন আমাদের হাতে অনেক প্রযুক্তি চলে আসছে, আমরা তখন জাস্ট একটা ইংরেজি টেক্সটকে বা একটা হিন্দি টেক্সটকে স্ট্রেট বাংলায় অনুবাদ করে দিচ্ছি, আর সেটা নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা মাথা ঘামানো করছি না। তো সেটাও প্রযুক্তির নানান পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলা বিজ্ঞাপনে সেই পরিবর্তনও হবে। এবং দুঃখের বিষয়, যারা এই অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করেছেন, তারা পরবর্তীকালে প্রত্যেকে তাদের পেশা চেঞ্জ করে হয়তো মিডিয়া হাউসে চলে গেছেন, হয়তো অন্যান্য আনন্দবাজারে চাকরি করতে চলে গেছেন, কিন্তু অ্যাডভার্টাইজিং এর সঙ্গে একেবারে সারা জীবন বাংলা অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গেই যুক্ত থেকেছেন এরকম লোক কমই হয়েছে, যেহেতু বাংলা অ্যাডভার্টাইজমেন্ট খুব র্যাপিডলি চেঞ্জ হয়েছে। এখনো আছেন অনেকে, কিন্তু বাংলা বিজ্ঞাপনের মান কেমন হয়েছে পরবর্তীকালে সেটা আপনারাই বলবেন। এবার আমি এই টেক্সটটা একটু পড়ে দিই। আজকের দিনে এই যে প্রচন্ড আহ আহ, ধর্মীয় নানান রকম যে জটিলতা সৃষ্টি হচ্ছে, এবং সেটা তো আজকের ঘটনাও নয়, আজকে আমাদের দেশভাগই হয়েছিল ধর্মের ভিত্তিতে। তারপর এই ধরনের খুব সেনসিটিভ বিষয়গুলোকে নিয়ে নানান রকম বিজ্ঞাপন তৈরির একটা প্রবণতা ছিল। তো এটা জামশেদপুর ইস্পাত নগরী টাটা স্টিলের বিজ্ঞাপন। এটা একেবারে একটা গল্প। এটার শিরোনামটা হচ্ছে হামারে ভাই কো লে যাও। এবার আমি গল্পটা একটু পড়ছি, জাস্ট এইটা পড়ছি। জামশেদপুরের ইস্পাত গলানোর কারখানায় কয়েক বছর আগে ঘটনাটি ঘটেছিল। একটি প্রকাণ্ড লেডল 75 টন গলানো লোহা নিয়ে মাথার উপরের ক্রেন থেকে হঠাৎ ছিঁড়ে মাটিতে পড়ে গেল। কয়েকজন রাজমিস্ত্রি ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বেই কাজ করছিলেন, কিন্তু লেডল থেকে গরম গলানো লোহা ছিটকে এবং গড়িয়ে গিয়ে তাদের গুরুতরভাবে জখম করলো। লোকেদের আর্ত চিৎকার এবং বাষ্পের হিসির শব্দে বাতাস ভারী হয়ে উঠল। প্রথম অ্যাম্বুলেন্সটি 5 জন লোককে হাসপাতালে নিয়ে যেতে পারলো। জেনারেল ম্যানেজার কিনানের গাড়িতে মাত্র 3 জনকে নিয়ে যাওয়ার জায়গা ছিল। তিনি আহত মিস্ত্রিদের থেকে এমন 3 জনকে বেছে বেছে নিলেন যাদের অন্তত কিছুটা বাঁচবার আশা ছিল। একজন হিন্দু রাজমিস্ত্রি কিন্তু কিছুতেই যেতে রাজি হলো না। সে বললে, আমাকে নিয়ে যেও না। নিজের সেই অসহ্য যন্ত্রণা কিছুমাত্র গ্রাহ্য না করে তারই পাশের একটি ঝলসে যাওয়া মুসলমান সহকর্মীকে বহু কষ্টে মাথা নেড়ে দেখিয়ে বলল, আমারে ভাই কোলে যাও। এই ঘটনার উল্লেখ করে কিনান বলেন, একজন হিন্দু দুঃসহ যন্ত্রণায় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে একবারও ভাবলো না যে সেই মুসলমানটি অন্য ধর্মাবলম্বী। সে শুধু এই কথাই জানতো যে লোকটি তার ভাই। শ্রমের মধ্যে দিয়ে গড়ে ওঠা সহানুভূতিশীল ভ্রাতৃত্ব হলো জামশেদপুরের একটি সুমহান ঐতিহ্য। এখানে শিল্প শুধু জীবিকা অর্জনের উপায় নয়, জীবনেরই একটি অঙ্গ। এই ছিল বিজ্ঞাপন। এখানে কোথাও নিজেদের প্রোডাক্টের কথা ঘোষণা করা ছিল না, তার মাধ্যমে একটা সুন্দর ভাষায়, সুন্দর কপিতে, সুন্দর ছবিতে একটা অত্যন্ত খুবই আহ উম, এমন সেনসিটিভ বিষয়কে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হলো, যেটা আজও আমাদেরকে খুব নাড়া দিয়ে যায়, যে এরমই তো হওয়া উচিত ছিল। এনিওয়ে, এগোচ্ছি। এরপর আরেকটাও জিনিস হলো, সেটাও কপির মধ্যে খুব দেখা যায়, এগুলো এক একটা কপির ফর্ম। তো আরেকটা কপি যেটা দেখা যেত, দেশভাগ যখন হলো, এটা কত সালের বিজ্ঞাপনে যেটা দেখতে পাচ্ছি, এটা পূর্ব রেলওয়ের বিজ্ঞাপন। এটা হচ্ছে 1956 সালের বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটা স্বাধীনতার পরে, আমরা বুঝতেই পারছি। তো এই সময় যেহেতু দেশ ছিন্ন ভিন্ন, দেশ ভাগ হয়ে গেছে, বহু মানুষ তাদের ঘর হারিয়েছেন, এবং মানুষের মধ্যে একটা আইডেন্টিটি ক্রাইসিস হয়েছে, এটা কার দেশ, আমরা তো এই দেশে ছিলাম না, এটা আমার দেশই কিনা। তো তখন না নিজের দেশকে চেনানোর নানান উপায় শুরু হয়েছিল। বিভিন্ন কোম্পানি, সিগারেটের কোম্পানি গোল্ড ফ্লেক, রেলওয়ের কোম্পানি, বিস্কুটের কোম্পানি, তেলের কোম্পানি, ডানলপ টায়ারের কোম্পানি, তারা প্রত্যেকেই না নিজের দেশকে কিভাবে মানুষের সামনে চেনানো যায় এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই কথাটা বারবার করে তাদের বিজ্ঞাপনে ঘোষণা করেছেন। নতুন দেশকে গড়ে তোলবার একটা প্রসেস সেই সময় চালু হয়েছিল। এই বিজ্ঞাপনটা তো দেখতে পাবেন যে লেখা রয়েছে ঐক্য ও সমন্বয়ের সাধনায়।
এই যে দেখা যাচ্ছে এখানে দেখবেন বিভিন্ন ডান্স ফর্মের ছবি দেয়া। এটা একটা নির্দিষ্ট এলাকার ডান্স ফর্ম। যে আমরা বিভিন্ন এলাকায় থাকি, আমাদের সংস্কৃতি আলাদা, কিন্তু আমরা একই দেশের অংশ। এবং আমরা কিভাবে এই সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে পারি, তাই জন্য বলা আছে যোগাযোগ ব্যবস্থায় এই বিচিত্র ভিন্নধর্মী সাংস্কৃতিক ঐক্য ও সমন্বয় সাধনের প্রয়াসই রূপায়িত। মানে পূর্ব রেলওয়ে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে এই ধরনের ভিন্নধর্মী সংস্কৃতি আপনাদেরও হাতের মুঠোয় আসতে পারে, আপনারাও দেখতে পারেন। এই ছিল মোদ্দা কথা। এখানে আরেকটাও, এটা আরেকটু পরের দিকের বিজ্ঞাপন। এখানে দেখা যাচ্ছে যে একটা গল্পের কালীপ্রসন্ন, মানে এটা একেবারে হুতম প্যাঁচার নকশার একটা অংশ ব্যবহার করা হচ্ছে। 10টা বেজে গেছে, ছেলেরা বই হাতে করে রাস্তায় হু হু করতে করতে স্কুলে চলেছে, বলে এটা কলকাতার বর্ণনা দেয়া। এবং কলকাতাকে কালীপ্রসন্ন কিভাবে দেখেছে। এবং আজকের দিনে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট প্রজেক্ট রেলওয়ে, যারা মেট্রো রেল, সেই মেট্রো রেল তৈরি হওয়ার আগে, আজকে মেট্রো রেল এখনো নানান ভাবে তৈরি হচ্ছে, সেই মেট্রো রেল কিভাবে কলকাতাকে নতুন ভাবে সাজিয়ে তুলতে পারে, সেরকম ভাবে কপি ব্যবহার হতো। ফলে আমরা দেখছি সাহিত্যের সঙ্গে বিজ্ঞাপনের অত্যন্ত ওতপ্রোত একটা সম্পর্ক ছিল। বাঙালি কালচার, বাঙালি সাহিত্য খুবই নিবিড় ভাবে আহ বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ছিল। এবং এটা সম্ভব হয়েছিল তখনই যখন আমরা নতুন নতুন ভাবে প্রযুক্তির যত উন্নতি হয়েছে, বিজ্ঞাপনও, মানে একই সঙ্গে সমাজের প্রভাব যেমন বিজ্ঞাপনে পড়েছে, আমাদের রুচির প্রভাব যেমন বিজ্ঞাপনে পড়েছে, তেমন বিজ্ঞাপন মানে প্রযুক্তিও একইভাবে বিজ্ঞাপনকে প্রভাবিত করেছে। আরেকটা ফর্ম কি, এর সাথে সাথে ছবিও আসছে, হ্যাঁ, খুব স্বাভাবিকভাবে কপির কথার সাথে সাথে ছবি আছে। আরেকটা ফর্ম ছিল বিখ্যাত কবিদের কবিতা ব্যবহার করা। এটা জবা কুসুম তেলের বিজ্ঞাপন। হুম, এটা রবীন্দ্রনাথের সোনার তরী বইয়ের নিদ্রিতা বলে একটা কবিতা আছে, সেই কবিতার একটা অংশ। তার সঙ্গে রণেনয়ন দত্তের আঁকা অপূর্ব ছবি, মুখের পানে চাহিল অনিমেষে বাজিল বুকে সুখের মতো ব্যথা। এরই একটা লাইনে ছিল মেঘের মতো গুচ্ছ কেশর রাশি। জাস্ট এই চুলের কথাটা বলা আছে বলে জবা কুসুম তেল তার বিজ্ঞাপন করছে। এই জবা কুসুম আরো বিজ্ঞাপন করেছে কৃষ্ণকলি আমি তারেই বলি গান বা কবিতার অংশকে, যে তার চুলের ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের পরে লোটে, ওই অংশটুকুকে কোট করে জবা কুসুম তার বিজ্ঞাপন করছে। তাহলে কবিতাও ব্যবহার করা হচ্ছে বিজ্ঞাপনে। আমাদের মনে রাখা দরকার, বা আমরা জানিও যে জেনারেলি আমাদের টার্গেট বায়ার যারা, আমাদের যাদের উদ্দেশ্য করে বিজ্ঞাপনগুলো তো দেয়া হতো পত্রপত্রিকায়, তো সেগুলো পড়ার জন্য খুব যারা ধনী অথবা খুব যারা দরিদ্র, তারা কেউই টার্গেট শ্রোতা ছিলেন, টার্গেট দর্শক ছিলেন না। কারণ তারা কেউই, যারা খুব ধনী তারা জবা কুসুমের মতন তেল না কিনে তারা বিদেশ থেকে তেল আনিয়ে মাখবেন। এবং যারা খুব দরিদ্র তারা একটা সুগন্ধি কেশ তৈল কেনার তাদের ক্ষমতাও নেই। এবং এই পড়াশোনার যে চর্চা মধ্যবিত্ত বাঙালি, সেটা একেবারেই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই মূলত ছিল। উচ্চ মধ্যবিত্ত, মধ্য মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, তো তাদের উদ্দেশ্য করেই কিন্তু বিজ্ঞাপনগুলো দেয়া হতো। এবং ধরেই নেওয়া হতো যে বাঙালিদের মধ্যে সেইটুকু পড়াশোনার চল আছে, যারা এই বিজ্ঞাপন, এটা তো কোনো বইয়ের কোম্পানি নয়, একেবারে পাতি তেলের কোম্পানি, তারাও যখন রবীন্দ্রনাথের বইয়ের বিজ্ঞাপন দিচ্ছেন, রবীন্দ্রনাথের কবিতাকে তুলে দিচ্ছেন, তখন ধরে নিতে হবে যে তারা এক্সপেক্ট করছেন যে বাঙালি মধ্যবিত্ত এগুলোর সাথে পরিচিত। ফলে বাঙালির রুচি যে একটা সময় একটা মোটামুটি স্ট্যান্ডার্ডে ছিল, সেটা আমরা ধরে নিতে পারি। এবং এগুলো কিন্তু খুব খুব কোনো সাহিত্য পত্রিকা, মানে আজকের দিনের অনুষ্টুপের মতো, সেকালের মতো, সেকালে সুন্দরমের মতো এরকম কোনো পত্রিকারই বিজ্ঞাপন না। একেবারে রোজকার দেশ, আনন্দলোক, একদম আনন্দলোক তখনও বেরোয়নি, একেবারে উল্টো রথ টথ যে সিনেমা ম্যাগাজিন, তাতেও এই বিজ্ঞাপন বেরিয়েছে, শনিবারের চিঠি, খুব রেগুলার পত্র পত্রিকায় এবং খবরের কাগজে এই বিজ্ঞাপন বেরোতো। এবারে এইখানে এটা অবশ্য কলকাতা পুরসভার বিজ্ঞাপন, তখন আস্তে আস্তে বামফ্রন্ট আমল এসেছে এবং কলকাতা পুরসভা তার বিজ্ঞাপন দিচ্ছে কলকাতার যিশু, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা, তার গোটা কবিতাটা এখানে তুলে দিচ্ছে এবং একটা ছবি দিচ্ছে যেখানে একটা সত্যিই ছোট বাচ্চা রাস্তা পেরোচ্ছে, যে হয়তো ফুটপাতে থাকে, তার জন্য গাড়ি ঘোড়া স্তব্ধ হয়ে গেছে, এবং তারা কলকাতার যিশু কবিতাটাকে সেখানে ব্যবহার করছে। এই ছিল হচ্ছে কপির বিভিন্ন রকম ফর্ম।
কত রকম কপি! আজকের দিনে আমরা এরকম কপি দেখতে পাই না, আজকের দিনে বিজ্ঞাপনে আসছে, 2 মিনিটে চলে আসবো। আচ্ছা, আরেকটা ছিল যে এটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে এটা একটা কমিক স্ট্রিপ। কিসের বিজ্ঞাপন এখনো এইটুকু দেখলে বোঝারও কথা না। অমৃত সমান মহাভারত কথা, মহাভারত নিয়ে, মহাভারতের ওই গোটা যে বিশাল মহাভারত, তাকে এরকম 10টা খণ্ডে ভাগ করে করে এক একটা করে কমিক স্ট্রিপ বানিয়ে বিজ্ঞাপন হয়েছিল। এটা বোরোলিন বিজ্ঞাপন করেছিল। পাশে শুধু লেখা সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম কাটাছড়া ইত্যাদিতে ব্যবহার হয়। গোটা কবিতার মধ্যে কোথাও বোরোলিন বিষয়ে একটা বর্ণ বলা নেই। গোটাটা হচ্ছে মহাভারতের গল্প। মানে এরকম কপি তৈরি হয়েছে। এইবার একটা শখের সময় আসছে। এইসব পুরনো বিজ্ঞাপন গেল, আমি মিলিয়ে মিশিয়ে বিভিন্ন সময় 70s, 80s, 60s, 50s, 30s বিভিন্ন সময়ের বিজ্ঞাপন দেখিয়েছি। এবার আমরা আমরা মনে করলেই মনে করতে পারবো যে এই কয়েক বছর আগে 2021 সালে আনন্দবাজার পত্রিকা 100 বছর হয়েছে। সে আনন্দবাজার পত্রিকার 100 বছরে বাঙালির ক্রোড়পত্র বেরিয়েছিল, বাঙালির নানান সংস্কৃত, সে সংস্কৃতি সাহিত্য, এবং সেখানে বাঙালির বিজ্ঞাপন নিয়েও লেখা বেরিয়েছিল, লেখাটা খুবই ভালো। কিন্তু সেখানে কি বিজ্ঞাপন বেরিয়েছিল আমি দেখাচ্ছি। এই যে নীলকমল ম্যাট্রেসের বিজ্ঞাপন, এগুলো প্রযুক্তিরই ফল নিশ্চয়ই। প্রযুক্তির আমি অত্যন্ত পক্ষপাতী, আমার প্রযুক্তি ছাড়া আমার একটা মুহূর্তও চলবে না। কিন্তু এই যে প্রযুক্তির ফলে এরকম প্রথমত তো ছবি এসছে, এরা বাঙালিদের এইভাবে সাজ খুব প্রচলিত নয়, কিন্তু এইরকম ছবি, বাক্যটা পড়লেও আপনারা বুঝতে পারবেন না। দুজনের সহস্র স্বপ্নের তরী ভাসিয়ে দিন আরামদায়ক ঘুমের সাথে। এটা একটা বাংলা বাক্য নয়, এরকম কোনো বাংলা বাক্য আমরা কনস্ট্রাক্ট, এরকম বাংলা বাক্য আমরা তৈরি করি না। আপনারা একটু ভাবলেই বুঝতে পারবেন যে এটা একদম একটা হিন্দি বাক্যকে আমরা বাংলা করে তুলছি। একদম কোনো পরিশ্রমই করছি না, আমাদের আঁকা ছবির দিন চলে গেছে, আমাদের ভালো ফটোগ্রাফও নেই এমনকি। আচ্ছা, আর কি? এটা একটা টাটা টির বিজ্ঞাপন। এখানকার এটা বাংলা ফন্টই চলে গেছে, এখানে একেবারে রোমান ব্যবহার করা হচ্ছে, খুব ভালো কথা, তাতে অসুবিধা আমার নেই। খুঁতখুঁতে বাঙালির মন মতো চা, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন খুঁতখুঁতে শব্দটার মধ্যে একটা চন্দ্রবিন্দু আছে। কথাটা খুঁতখুঁতে না, কথাটা খুঁতখুঁতে। এই কোনোটার মধ্যে কোনো নেজাল এন এর কোনো জায়গা নেই। ফলে যে বাঙালি যারা বাংলা পড়ছেন এটা দেখে, তাদের এইটাও ধারণা হতে পারে যে কথাটা আসলে খুঁতখুঁতে, কথাটার মধ্যে কোনো চন্দ্রবিন্দু নেই। ফলে এই দিকে আমরা নজর দিই। এবার যারা বিজ্ঞাপন করেছেন তারা কি জানেন না? ডেফিনেটলি জানেন। তারা এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন আজকের দিনে নেই। এর ফলে এরকম বিজ্ঞাপন হয়েছে, আরো আসছে। এই সব কিন্তু আনন্দবাজার পত্রিকার 100 বছরের ক্রোড়পত্রের বিজ্ঞাপনের পাতা। এই বিয়ের মরশুমে মাধুর্যের সাথে উজ্জ্বল হয়ে উঠুন। আমি বাংলা বাক্যটা কথা ছেড়েই দিচ্ছি, উজ্জ্বল বানানটা দেখুন। উজ্জ্বল বানানে আমরা জানি দুটো জ আর একটা ব থাকে, এখানে একটা জ আর একটা ব আছে। যদি ধরে নি প্রিন্টিং মিস্টেকই, একটা একটা রিলায়েন্স জুয়েলারি তার বিজ্ঞাপন করবে, প্রিন্টিং মিস্টেক হবে কেন সেই বিজ্ঞাপনে? পরেরটায় যাচ্ছি, এটা দারুণ, মানে এটাতে আমি মুগ্ধ হয়ে যাই, এরকম এই বাংলাটা আমার দারুণ লাগে। বলছি পড়ে, এটা আপনারা যদি এটা মানে উদ্ধার করতে পারেন বলবেন। বিজ্ঞাপনের একটা ট্রিক্স ছিল, চিরকালই ছিল, যে বিজ্ঞাপনের মধ্যে না কিছু জটিল কথা ঢুকিয়ে দেয়া। এটা আগেকার দিনেও হয়েছে, এখনো দেখবেন যে আপনার ক্রিমের মধ্যে আমরা নায়াসিনামাইড ঢুকিয়ে দিচ্ছি। হোয়াট ইজ নায়াসিনামাইড? আমরা জানি না নায়াসিনামাইড আমাদের কি করে, কিন্তু আমরা জানি যে নায়াসিনামাইড নামটা খুব কঠিন। ফলে এই জিনিসটা আমাদের স্কিনকে নিশ্চয়ই ভালো করবে। আমাদের টুথপেস্টে যে সল্ট আছে, সল্ট আমাদের টুথপেস্টে কি কাজে করে আমরা খুব একটা জানি না, কিন্তু ধরেই নিচ্ছি যেহেতু বিজ্ঞাপন বলছে সেটা ভালো, ফাইন। এই হিসেবে আমরা এটা ম্যাট্রিক্সের একটা শ্যাম্পুর বিজ্ঞাপন, এটা আমি 19-20-তে পেয়েছি, এটা আনন্দবাজারে বেরোয়নি। বায়োম্যাচ ইনোভেশনের অভিজ্ঞতা লাভ করুন। খুব ভালো কথা, বায়োম্যাচ ইনোভেশন নিশ্চয়ই খুব ভালো, কিন্তু আমরা কেউই কিছু বুঝতে পারছি না। চুল সংক্রান্ত সবকিছুর সমাধান করতে প্রকৃতির গোপনতা বায়োলাজ ডিকোডস। এই বাক্যটা সত্যিই কোনো মানে নেই। আপনারা এই বক্তৃতা হয়ে যাওয়ার পরেও যদি ঠান্ডা মাথায় ভেবে দেখেন, এই বাক্যগুলো সত্যি কোনো মানে আপনারা বুঝতে পারবেন না। ফলে বাংলা বিজ্ঞাপন এরকম জায়গায় এসে দাঁড়ালো, কিন্তু তাতে আমাদের কিছু এসে গেল না। কারণ আস্তে আস্তে আমাদের সময় পাল্টাচ্ছে, আমাদের ইনফ্লুয়েন্সাররা যারা ভালো করে কথা বলতে পারেন, তারা যদি কোনো প্রোডাক্টকে প্রমোট করে, তাহলে সেটা আমাদের খুব স্বাভাবিক, মানে আমরা প্রত্যেকেই সেটার দ্বারা প্রভাবিত হতে চাই। ফলে প্রযুক্তি এইভাবে চেঞ্জ হয়েছে। এই এই গেল কপির বিবর্তন।
এবার আমি আসছি ছবির বিবর্তনে। ছবি নিয়ে অত কথা বলার নেই। আগে সাদা কালো ছবি দেখেছি, দেখুন প্রথমে এই জবা কুসুমেরই বিজ্ঞাপন। রঙিন ছবি যখন ইন্ট্রোডিউসড হচ্ছে, একদম পাতা জোড়া সুন্দর রঙিন ছবি, একদম ঝকঝক করছে সুন্দর রঙিন ছবি। সব কটা রং মোটামুটি ব্যবহার হচ্ছে, এই ছিল একরকম ছবি, একদম রঙিন। দুই, একটা মজার বিজ্ঞাপন, এটা একটু মজার। এইচ বসু তাদের পারফিউম, তেল এসবের বিজ্ঞাপন করছে। আজকের দিনে পারফিউমের বিজ্ঞাপন করতে গেলে, অয়েল ক্রিমের বিজ্ঞাপন করতে গেলে আমরা অবশ্যই ফিল্ম স্টারদের দ্বারস্থই হই, তখনও হতাম। কিন্তু মনে রাখতে হবে এই বিজ্ঞাপনটার সময়টা আমি বলছি, দাঁড়ান এক সেকেন্ড। আহ এই বিজ্ঞাপনটার সময় হচ্ছে 1931, আবার এটা জাতীয়তাবাদী আন্দোলনের সময়। এই সময় আপনি দেশ নেতাদের মুখগুলো দেখুন, বুঝতে পারবেন রবীন্দ্রনাথকে সুন্দর দেখতে ছিল, কিন্তু লাজপত রায় অথবা বাকিদের মুখ দেখুন। আজকের দিনে আমরা কেউ কনভিন্সড হব যদি ইনি গিয়ে বলেন যে আমাদের এই কুন্তলিন এবং দিলখুশ ব্যবহারে আমরা তৃপ্ত হইয়াছি, বিলিতি জিনিস অপেক্ষা নিকৃষ্ট, নিকৃষ্ট নহে? আমরা আজকের দিনে কনভিন্সড হব না, কিন্তু সেই সময়ের বাঙালির আহ এটা না, এটাই বলতে চাইছিলাম যে বিজ্ঞাপনের সঙ্গে আমাদের সম্পর্ক এতটাই কমপ্লেক্স যে সেই সময়ের বাঙালি এটার দ্বারা প্রভাবিত হতে পারতেন। সেই সময় দেশ নেতাদের কথার এতটাই গুরুত্ব ছিল যে যে কেউ তাদের কেমন দেখতে নির্বিশেষে তারা যদি এই কথা বলেন, তাহলে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হতোই। হলো এটা। কিন্তু অন্য জিনিসও ছিল। সেই সময় লাক্সের বিজ্ঞাপন, লাক্স চিরকাল বিজ্ঞাপন করে এসেছে। আজকে জাহ্নবী কাপুরকে দিয়ে বিজ্ঞাপন করে, সেই সময় সুচিত্রা সেনকে দিয়ে করেছে, ও ওয়াহিদা রহমানকে দিয়ে করেছেন, এমন একজনও স্টার বাদ যাননি যাদের ছবি ব্যবহার করা হয়েছে। আগেকার দিনে যেটা ওয়াহিদা রহমানকে দিয়ে করা হতো, আজকের দিনে সেটাই অক্ষয় কুমারকে দিয়ে করে, এটার মধ্যে কোনো ফারাক নেই। যখন আস্তে আস্তে আমাদের ফটোগ্রাফ ব্যবহার শুরু হচ্ছে, তখন বিজ্ঞাপনে এইভাবে সাদা কালো ফটোগ্রাফ আসছে, তারপর রঙিন ফটোগ্রাফ আসছে। আচ্ছা, এবার কয়েকটা মজার ছবি দেখে নিই। এটা প্রথমত তো কপিটা খুব মজার, দ্বিতীয়ত ছবিটাও খুব মজার। এই ছবিগুলো, এটা না আইসক্রিমের বিজ্ঞাপন। কপিটা দেখুন কি মজার। গুহার মধ্যে গুপ্ত ছিল চোরাই মোহর 1000 কিলো। আলী বলেন, হায় রে হায়, মানুষ কি আর মোহর খায়? সোনার মোহর ঘোড়ার ডিম, জলদি লেও আইসক্রিম। আইসক্রিমের বিজ্ঞাপনে এরকম একটা মজার ছড়া, এবং তার সঙ্গে এরকম একটা মজার ছবি। এগুলো সম্ভবত সমীর সরকারের আঁকা। বিজ্ঞাপনের আরেকটা ব্যাপার ছিল যে যারা ছবি আঁকছেন তাদের নাম কোথাও দেয়া হতো না, ফলে অত্যন্ত বিখ্যাত দক্ষ শিল্পীদের নাম ব্যবহার ছাড়াই মূলত বিজ্ঞাপনগুলো হতো। পরবর্তীকালে তাদের আঁকার ধরন দেখে আমরা বুঝতে পারি। আরেকটা মজা, আমরা আগে দেখেছি বিজ্ঞাপনের মধ্যে চিঠি, নানান রকম চিঠি আমরা বিজ্ঞাপনে দেখবো। এইটা মজা হচ্ছে, এটা একেবারে বাচ্চার হাতে লেখা ছবি, এটাই একটা চিঠি, এটাই একটা ছবি। ভাই ভোম্বল, 6 দিন হলো দার্জিলিং এ এসেছি, বলে এটা চিঠি। ভোম্বলকে, এটা হচ্ছে টুরিস্ট লজের বিজ্ঞাপন। একটা বাচ্চা, সে টুরিস্ট লজের, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের টুরিস্ট লজে থাকছে, তার ছবির, সে চিঠি লিখছে, তার মধ্যে সে ঘোড়ায় চড়েছে তার ছবিও রয়েছে, গন্ডার দেখেছে তার ছবিও রয়েছে, তার নিজের একটা বা ভোম্বলের একটা ছবিও রয়েছে। ফলে ছবি নিয়ে নানাবিধ এক্সপেরিমেন্ট কিন্তু বাংলা বিজ্ঞাপন করেছে। সবকিছুই ওই প্রকৃতির গোপনতা, বায়োলজ ডিকোডস এর মতো নয়। আমরা এই সুন্দর পথগুলো পেরিয়েই আজকের বিজ্ঞাপনে এসেছি, তবে আজকের সুন্দর বিজ্ঞাপনে আমরা আসবো, পুরোটা হতাশার নয়। এইগুলো হচ্ছে 70s 80s এর বিজ্ঞাপন, 90s এও ছিল। পার্লে পপিন্স এর বিজ্ঞাপন আবার আমরা দেখছি। আগে যেহেতু কপির বিবর্তনে আমি একটা বড়দিনের ছবিতে গল্প দেখেছি, এখানে পার্লে পপিন্স এর বিজ্ঞাপনে আমরা একটা ছবির বিবর্তনে একটা পপিন্স এর রঙিন ছবিওয়ালা রঙিন কমিক্স এর বিজ্ঞাপন। এটা না, এটাও একটা সিরিজ। রাম আর শ্যাম দুটো চরিত্রকে নিয়ে এরকম প্রচুর কমিক্স তৈরি হয়েছে। যাদের মধ্যে ব্যাপার হচ্ছে তারা কিছুটা অসুবিধায় পড়তো, আর তাদের পপিন্স হচ্ছে তাদেরকে হাত থেকে বাঁচাতো। আচ্ছা, আর একটা বিজ্ঞাপনের ধরন ছিল, এটাও খুবই মজার। সেটা হচ্ছে একটা কনভারসেশনের বিজ্ঞাপনের ধরন। এখানে সত্যজিৎ রায়ের আঁকা ফেলুদার যে ছবি সেটা ব্যবহার করা হয়েছে। এটা বাটা কোম্পানির বিজ্ঞাপন। আমরা যারা সোনার কেল্লা পড়েছি এবং দেখেছি, তাদের প্রত্যেকের মনে থাকবে যে ফেলুদার যখন মন্দার বোস ওদের ঘর থেকে চলে গেল, তখন ফেলুদার তোপসের মধ্যে কথোপকথন হচ্ছে। তখন মন্দার বোস বলছেন যে, তখন ফেলুদা বলছে যে, যে লোকটা 26 বছর পর দেশে ফিরেছে তার জুতোটা দেখলি? তোপসে বলছে, বাটার না? ফেলুদা বলছে, বাটার তো বটেই, চামড়াটাও জ্যাকেটটাও ধর্মতলা থেকে কেনা হলে আশ্চর্য হব না। একটা ছোট্ট সোনার কেল্লার স্ক্রিপ্টের একটা অংশ তুলে দেওয়া হচ্ছে, এবং তার সাথে ছবি। এরকম নানান রকম ফর্ম নিয়ে
আমরা কন্টেন্ট তো বটেই, এবং তার সঙ্গে সঙ্গে বিজ্ঞাপনের ফর্ম, বিজ্ঞাপনের ছবি, বিজ্ঞাপনের ভাষা নিয়ে আমরা নানান রকম এক্সপেরিমেন্ট করেছি। এই বিজ্ঞাপনের ধারাবাহিক ইতিহাস। আচ্ছা, একটা কথা আমি পরে আবার আসবো, তার একটা সূত্র এখানে জাস্ট করে রাখি। সেটা হচ্ছে, বিজ্ঞাপন না আস্তে আস্তে মানুষের যেহেতু ধৈর্য কমতে লাগলো, আমরা এখন খুব দ্রুত স্ক্রল করি, আমরা পুরোটা শুনিও না, দেখিও না, ফলে আমাদের পড়ার ধৈর্য কমে যাচ্ছে। মানে বিজ্ঞাপন ছবি না অনেক সময় মেটাফরিক হয়ে যেতে লাগলো, খুব ছোট্ট, একেবারে যেটা বিজ্ঞাপনে বলা হচ্ছে সেটার কিছু কথাই বলা নেই, একটা মেটাফরকে ব্যবহার করা হচ্ছে, পিক্টোরিয়াল মেটাফর, লেখার মেটাফরও নয়। এটা ছিল তার একেবারে শুরুর দিকের কথা। এটা অনেক পুরনো বিজ্ঞাপন, আমি সালটা বলছি, এক সেকেন্ড, সালটা বলছি। হুম, হুম। এটা হচ্ছে 1931 সালের বিজ্ঞাপন, তখনই পিক্টোরিয়াল মেটাফরের একটা সূত্র শুধু ছিল, এরম বেশি পাইনি। এটা না একটা ল্যাক্সেটিভের বিজ্ঞাপন, যেটা খেলে কোষ্ঠকাঠিন্য ঠিক হয়। দেখুন, কিচ্ছু লেখা নেই, লেখা আছে ফিতা কাটার মতন সহজ করিয়া তোলে। কি ফিতা কাটার মতো সহজ? ধরে নেওয়া হচ্ছে পাঠক জেনেই যাবে, এবং ওপরে একটা ফিতেকে কাঁচি দিয়ে কাটা হচ্ছে তার ছবিতে। এই ছিল পিক্টোরিয়াল মেটাফরের শুরুর কথা, এইটুকুকে মাথায় রেখে আমরা এই অংশটা এখানে থামাচ্ছি। এরপর আমরা আর দুটো তিনটে জিনিস নিয়ে, যদি খুব বোরিং হয়ে যায় আমাকে একটু নক করবেন, হ্যাঁ। দুটো তিনটে জিনিস নিয়ে কথা আমি একটু বলবো। বাঙালির মূল্যবোধ নিয়ে আমার সাথে যখন প্রথম পৃথুর কথা হয়েছিল, তখন কথা হয়েছিল যে বাঙালির কিভাবে মূল্যবোধের পরিবর্তন হচ্ছে, বাঙালির পরিবর্তনশীল মানসিকতার কিভাবে ছাপ বিজ্ঞাপনে পড়েছে। তো মূল্যবোধ বিষয়টা খুবই আহ নানান ভাবে এসছে আর কি বাঙালির কাছে, আমরা প্রত্যেকে সেটা জানি। কারণ আগেকার দিনে আপনারা নিজেরাই মনে করুন যে আগেকার দিনে যে মূল্যবোধের খুব সিনেমায় দেখানো হতো, দেখবেন দুটো দুটো মানুষ, দু ধরনের মানুষ দেখানো হতো, গরিব এবং বড়লোক। যারা গরিব তারা ভালো, যারা বড়লোক তারা খারাপ। এবং কুলির মতন অনেক সিনেমা তৈরি হয়েছে। এবং সুকান্ত ভট্টাচার্যর কবিতা আছে, আমি খুব ভুল না করলে সেটা আমি মনে পড়লো, বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। তো এরকম এই যে কনসেপ্ট, এই যে মানে এই মূল্যবোধের কনসেপ্টটাই আজকের দিনে ড্রামাটিক্যালি চেঞ্জ হয়েছে। প্রথমত, আজকের দিনে মোটর গাড়ি কেনা খুব আশ্চর্যের কথা নয়। আর মোটর গাড়ি কিনলেই শুধু তারা বড় মানুষ, এটাও কথা নয়। এই কিছুদিন আগেও আমাদের ছোটবেলাতেও, যারা আমরা 90s-এ বড় হয়েছি, তারাও মনে করতে পারবো যে কেউ যদি গাড়ি কিনতেন তাহলে হয়তো একটু মিনমিন করে একটা অজুহাতও দিতেন, যে আসলে বাড়িতে তো একটু শরীর খারাপ, যাতায়াতের সুবিধার জন্য আমরা একটা গাড়ি কিনলাম। অথবা যার টাকা আছে, আমরা খুব অনেক, আমার তো অনেক টাকা, এই কথা বলার আগে একটু ঢোক টোক গিলে নিতাম। কিন্তু আজকের দিনে আমরা যদি গাড়ি কিনি, সেটা মূল্যবোধের পরিবর্তন, তার ভালো খারাপের জাজমেন্টে আমরা একদমই যাব না। আজকের দিনে আমরা গাড়ি কিনলে তো খুব অবশ্যম্ভাবী ভাবে আমরা ফেসবুকে পোস্ট করি। ফলে মূল্যবোধের পরিবর্তন হয়েছে, এবং সেটা হয়েছে বিশ্বায়নের হাত ধরেই। বিশ্বায়ন যখন হলো 1992-তে, যে আহ, মুক্ত বাজার এবং দরজা খুলে দেওয়া হলো, বিভিন্ন বিদেশি কোম্পানি এখানে চলে এলো। তার আগে অব্দি একটা টিভি চ্যানেল ছিল, দুটো, দূরদর্শন এক, DD1, DD2, ব্যাস। ওই চ্যানেলের পর আস্তে আস্তে টিভি, নানান রকম টিভির কোম্পানি এলো, এবং অজস্র চ্যানেল তৈরি হলো। যত অজস্র চ্যানেল তৈরি হলো, সেই চ্যানেলের সঙ্গে তাল মিলিয়ে প্রভূত বিজ্ঞাপন শুরু হলো। 92 এর পর থেকে ইনফ্যাক্ট পত্রপত্রিকায় বিজ্ঞাপন প্রচুর বেড়ে গেল, এবং প্রিন্ট মিডিয়া থেকে বিজ্ঞাপন শিফট হলো ইলেকট্রনিক মিডিয়ায়, এবং প্রচুর মানে দেখার বিজ্ঞাপন তৈরি হলো। এবং প্রচুর জিনিস আমাদের সামনে, অজস্র উপাদান, আমাদের মাইনে বেড়ে গেল, ফলে ক্রেতার সংখ্যা বাড়লো, এবং বিশ্বায়নের প্রভূত প্রভাব বাংলা বিজ্ঞাপনে পড়েছে। এবার আগেকার মূল্যবোধ আর এখনকার মূল্যবোধ নিয়ে দু একটা কথা বলবো। আবার আমি বলছি, হ্যাঁ, যদি বোরিং লাগে আমাকে একটু বলে দেবেন। এটা না মহালক্ষ্মী কটন মিলস এর বিজ্ঞাপন। এটা হচ্ছে শাড়ির কোম্পানি। এটা 1943 সালের বিজ্ঞাপন। আর আপনাদের মনে থাকবে যে ওই সময় খাদ্যর যেমন প্রবলেম হয়েছিল, বস্ত্রেরও সংকট হয়েছিল। বস্ত্র সংকট নিয়ে অনেক নারায়ণ গঙ্গোপাধ্যায় অনেক লেখা লিখেছিল, অনেক প্রেমেন্দ্র, অনেকের অনেক বিখ্যাত বিখ্যাত গল্পও আছে। আশ্চর্যের ব্যাপার, একটা বিজ্ঞাপন সংস্থা কি বলে, আমার প্রোডাক্টটা কিনুন, এটাই তো মোদ্দা কথা। মহালক্ষ্মী কটন মিলস কি বিজ্ঞাপন দিচ্ছে, একটা বিজ্ঞাপন পড়ছি,
খুকু তোমার শাড়ি সামলে চলো। নতুন নতুন শাড়ি পেতে ভারী মজা না, কিন্তু দেশ বিদেশে এখন যে ভীষণ যুদ্ধ হচ্ছে সে খবর তো শুনেছো। তাই জিনিসপত্রের দাম হয়েছে এত আঁকড়া যে তোমার বাবা রোজ রোজ নতুন কাপড় কিনে দিতে পারছেন না। পরে এমন দিনও হয়তো আসবে যখন পয়সা দিয়েও আর কাপড় পাওয়া যাবে না। তাই রোজ রোজ নতুন কাপড়ের বায়না না করে যেগুলো আছে সেইগুলোই সাবধানে ব্যবহার করো। কোথাও বলা হচ্ছে না আমার কাপড় কেনো, বলা হচ্ছে কিনো না। এখন তুমি কাপড় একটু আহ যত্ন করে ব্যবহার করো। অবশ্য তুমি বড় হতে হতে যুদ্ধ থেমে যাবে, সে সময় ইচ্ছা মতন সুন্দর সুন্দর মহালক্ষী শাড়ি তুমি বাবার কাছ থেকে অনায়াসে আদায় করতে পারবে। কিন্তু আপাতত খুব সাবধান, দেখো শাড়ি যেন না ছাড়ে। একটা গোটা ফ্যামিলির বাবা, মা, খোকা, খুকু প্রত্যেককে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে এক একটা করে বিজ্ঞাপন তৈরি হয়েছিল যে আপনারা কাপড় কিনবেন না, আমাদের কাপড়ও কিনবেন না, কিচ্ছু কিনবেন না। এত সংকট, আপনারা সেই সংকটের কথা মাথায় রেখে, মানুষের অভাবের কথা মাথায় রেখে আপনাদের কেনা থেকে বিরত থাকুন। এটা একটা মূল্যবোধের এক্সাম্পল। এরকম মূল্যবোধ আজকের দিনে কোনো বিজ্ঞাপনে দেখা যায় না। এটা তার পরেরটা, খোকা তোমার ছোট্ট ধুতিখানি গুছিয়ে পড়ে, একই বিজ্ঞাপন। আমি আমার হামারে ভাইকো লে যাওটা এখানে একবার এনেছি, কারণ মূল্যবোধ তো প্রতিনিয়তই সংকটের মুখোমুখি পড়ছে। আমরা অসহিষ্ণু হয়ে পড়ছি অন্যান্য ধর্মের প্রতি, আমরা বারবার প্রশ্ন তুলছি, আমরা সন্দেহ প্রবণ হচ্ছি। তার পিছনে নানান কারণ থাকতে পারে, কিন্তু দেশভাগের পরেও বাঙালির মধ্যে এই মূল্যবোধ, এই সহিষ্ণুতা ছিল বলেই আমাদের ভাইকো লে যাওয়ার মতন বিজ্ঞাপন তৈরি হয়েছে। এবং একেবারে একটা রেগুলার কারখানা, মানে কোনো বিপ্লবাত্মক কোনো সংস্থা নয়, এমনি টাটা স্টিল, তারাও এরকম বিজ্ঞাপন দিচ্ছে। বাঙালি মধ্যবিত্তর ক্ষমতা কত কম ছিল, স্বার্থ কত কম ছিল, তার একটা এক্সাম্পল এই বিজ্ঞাপনটা। এটা একটা উষা সেলাই কলের বিজ্ঞাপন। বলছেন অনেক দিন ধরে আমি টাকা জোগাড় করে তবে আমি একটা সেলাই মেশিন কিনেছি। এখন আমরা একটা সেলাই মেশিন প্রথমত আমরা কেউ কিনি না। দ্বিতীয়ত আমরা কিছু কেনার আগে অনেক দিন ধরে বাড়তি পোশাকের স্বাদ এখন মিটেছে, কেননা আমার একটা উষা সেলাইয়ের কল আছে। মানে তখনও তো রেডিমেড পোশাক পাওয়া যেত, ভাবতেও পারতো না মধ্যবিত্ত সেগুলো কিনে পড়বে। আমাদেরও খুব ছোটবেলার দিকে দেখেছি যে সেলাইয়ের টিচাররা আসতেন, সেলাইয়ের একটা চল ছিল। তো সেই দিন একটা সেলাই মেশিনের জন্য জমাতে হতো। আজকের মতো ইচ্ছে মতন আমরা যে জামা কাপড় কিনি তার কোনো আম, একদম মধ্যবিত্ত সেটা আইডিয়ারই বাইরের বিষয় ছিল। আরেকটা বিজ্ঞাপন, এটা একটা সাইকেলের বিজ্ঞাপন, গাড়ি না, স্কুটার না, মোবাইল ফোন না, কিচ্ছু না, একটা আড্ডা, তার আড্ডার ছবি। বাঙালি ছেলেরাই রয়েছেন যথারীতি, মেয়েদের তো এইভাবে আড্ডার ছবি থাকে না খুব একটা, সেটাতেও আসছি সেই কথার পরে। এখানে ছেলেরা বসে রয়েছেন এবং বলছেন যে আমার হারকিউলিস সাইকেলটা তালা লাগিয়েছে কিনা আরেকবার দেখে আসি। মানে একটা সাইকেল উনি কিনেছেন, তার ফলে ওর মধ্যে একটা অ্যাংজাইটি হচ্ছে যে চুরি হয়ে গেল না তো। তার ফলে উনি বারবার দেখতে যাচ্ছেন আড্ডা থেকে উঠে যে সাইকেলটা ঠিক আছে। আজকের দিনে বাঙালি সাইকেল নিয়ে, মানে একটা কোনো জিনিস নিয়ে, এই একটু আগে আমার ফোনে জল পড়ে গেছিল এই অনুষ্ঠানটা শুরুর আগে। কিন্তু এতটা অ্যাংশাস আমি হইনি, আমি জানি যে জল পড়লে খারাপ হয়ে যেতে পারে, কিন্তু সত্যি আমার অ্যাংজাইটি হয় না। কারণ আমার মনে হয় যে একটা না হলে আমি একদিন না একদিন ঠিক আরেকটা কিনেই ফেলবো। কিন্তু এই যে একটার বদলে আরেকটা চেঞ্জ করার যে মধ্যবিত্তের একেবারেই সাধ্যাতীত বিষয় ছিল, সেটা এই মূল্যবোধের প্রশ্ন সেখানেই ছিল। তার যদি তখন অতিরিক্ত ক্ষমতা থাকতো, বড় লোকদের ছিল তখনও, তারা তখন করতে পারতেন। এখানে একেবারে এটা একটা চায়ের বিজ্ঞাপন। একেবারে যাদের ছবি রয়েছে তারা একেবারে সাধারণ মানুষ, শুধু চা আর বিস্কুট নিয়ে বসে আছেন। এই ছিল মধ্যবিত্তদের একটা চেহারা। এই আসছে সেই বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনটা বিজ্ঞাপনের ইতিহাসকেই প্রভাবিত করে ফেললো। এতদিন এত বিজ্ঞাপন আমরা তো দেখলাম এতক্ষণ ধরে, বিজ্ঞাপনের ইতিহাসের কথা এই জন্যই বলা। কোনো বিজ্ঞাপনের মধ্যে অন্যের প্রোডাক্টটা খারাপ আমারটা ভালো এই কথা বলা কিন্তু ছিল না। এই প্রথম আসছে, এবং কোথাও বলা ছিল না ওরা তো কিনতে পারছে না, হে হে কি মজা তোমার আছে, এরকম কোথাও বলা ছিল না। এই নাইনটিজে যখন বিশ্বায়ন হচ্ছে তারই আগে পরের সময় অনিডা কোম্পানি তাদের টিভি নিয়ে এলো, এবং তাদের প্রতীক ছিল এই ডেভিল বা শয়তান, যার চিহ্ন ছিল গ্রিন। বিজ্ঞাপনগুলো খুব সবুজ সবুজ হতো, এবং বলা হতো যে ডোন্ট জাস্ট এনভি অনিডা টিভি, বাই ইট। এবং ওদের এখানে খুব ভালো পড়া যাচ্ছে না, ওদের যে ক্যাপশনটা ছিল সেটা হচ্ছে নেবার্স এনভি, ওনার্স প্রাইড।
পড়শির ঈর্ষা আপনার গর্ব, মানে আপনি যে কারোর ঈর্ষার কারণ হতে পারেন, এই মূল্যবোধের প্রশ্নটা প্রথম তৈরি করলো অনিদা টিভি তার বিজ্ঞাপনে। মানে খুব কমপ্লেক্স কমপ্লেক্স সময় দাঁড়িয়ে কমপ্লেক্স বিজ্ঞাপন তৈরি হচ্ছে, যখন বাঙালিকে এনভি, মানে অমুক লোক তোমাকে এনভি করবে, তোমাকে ঈর্ষা করবে, সেটাও যে একটা গর্বের বিষয়, সেটা এই সময় কিন্তু ইন্ট্রোডিউসড হচ্ছে। এরকমই আরেকটা বিজ্ঞাপন, এই যে সুপার রিন, রিন সাবানের বিজ্ঞাপন, দেখুন পাশে একটা মেয়ে অন্যের দিকে তাকিয়ে একটু ঈর্ষান্বিতই নিশ্চয়ই হচ্ছে, "ইস, আমার শাড়িটা তো অতটা সাদা নয়।" তো এইভাবে মধ্যবিত্তর মূল্যবোধের পরিবর্তন হয়েছে, এবং সময় পাল্টাচ্ছে কেন, আস্তে আস্তে বাড়িতে খুবই ভালোর দিকে নানান পরিবর্তন হয়েছে। আস্তে আস্তে বাবা মা দুজনেই চাকরি করতে আরম্ভ করলেন, এবং যেই সময় ম্যাগি এলো, 2 মিনিটে কোনো কিছু রান্না হয়ে যাচ্ছে। প্রথমত তো এটা কপিটা একেবারে, কবিতাটা এমন ভাবে লেখা যেটা সুকুমার রায়ের খাই খাই এর মতন করে লেখা, ছবিগুলো সুকুমার রায়ের কবিতার মতন করে আঁকা, যে কান ধরে টানছে। এবার এইখানে এই প্রথম এলো খিদে পেলে ম্যাগি আছে, 2 মিনিটে মহাভোজ। বাঙালি মধ্যবিত্তর বাবা মারা দুজনেই আস্তে আস্তে চাকরি করতে বেরোলেন, এবং 90s এর যে কিড, যা বাচ্চারা, তারা বাড়ি এসে নিজেরাই যাতে খাবার বানিয়ে নিতে পারে তার জন্য ম্যাগি হলো। এইভাবে আস্তে আস্তে বাঙালিদের চেঞ্জ হতে লাগলো। কিরম ভোগ্যপণ্য চেঞ্জ হতে লাগলো, এত বিজ্ঞাপন দেখেছি, আস্তে আস্তে এই দেখুন 27 লাখ রেফ্রিজারেটর বেরিয়ে এসছে, মানে বিক্রি হচ্ছে আস্তে আস্তে। রেফ্রিজারেটরের বিজ্ঞাপন, এসির বিজ্ঞাপন, ক্যাসেরলের বিজ্ঞাপন। কেন ক্যাসেরলের ক্যাসেরলের চাহিদা তৈরি হলো? তার কারণ, তার কারণটার ভেতরেই লেখা আছে। এখানে বলা আছে যে এখন আমি পুরোপুরি আমার সন্ধ্যাগুলি উপভোগ করতে পারি। কেন আমি সন্ধ্যা উপভোগ করতে পারি? সারা পরিবারকে গরম গরম খাবারও দিতে হবে, মহিলাকেই করতে হবে সেটা। আর আমার প্রিয় টিভির অনুষ্ঠান আর দেখা হয়ে উঠছিল না, ভাগ্যিস সেলো ক্যাসেরল ছিল, তাই জন্য এখন আমি ক্যাসেরলে খাবার গরম রাখতে পারি, আর আমার টিভি সিরিয়ালটা বা টিভির প্রোগ্রামটা আমি দেখতে পারি। এই বাঙালি আস্তে আস্তে বিশ্বায়নের ফলে টিভি এলো, আস্তে আস্তে বাঙালির ভোগের যে ধরনটা সেটা পাল্টে যেতে লাগলো। এই যে এখানে দেখা যাচ্ছে যে আগে বাঙালি প্লেনে চড়াটা একটা সাংঘাতিক ব্যাপার ছিল, মানে প্লেনে চড়লে সেটা, মানে প্লেনে চড়ার কথা 8 থেকে 30 বছর আগে বাঙালি ভাবতেই পারতো না। আজকে আমরা প্লেন ছাড়া কোথাও যাবো প্রায় ভাবতেই পারি না। প্রতি সপ্তাহে 26টি ফ্লাইট, আস্তে আস্তে প্লেন ইন্ট্রোডিউসড হচ্ছে। বাঙালিদের টাকা যেহেতু বাড়ছে, ফলে তারা, প্লেন কি ছিল না, বহুদিন ছিল, ইন্ডিয়ান এয়ারলাইন্স বহুদিন কাজ করছে, কিন্তু বাঙালি সেটা অ্যাভেল করতে শুরু করলো আস্তে আস্তে, তাদের এটা আয়ত্তের মধ্যে এলো। এই হচ্ছে বাঙালির মূল্যবোধের কথা শেষ হলো। এবার মেয়েদের কথাতে আসছি। মেয়েদের কথা বেশ মজার, কারণ এই যে এইখানে যে ছবিটা রয়েছে, মাউন্টেন ডিউ এর বিজ্ঞাপন, এই ছবিটা ঋতিক রোশনের ছবি, যার ক্যাপশন হচ্ছে, এটা আমরা প্রত্যেকে দেখেছি, এটা বেশি দিন আগের বিজ্ঞাপন নয়, এটার ক্যাপশন হচ্ছে "ডর কে আগে জিত है"। তো এই "ডর কে আগে জিত है", এই ভয়ের ভয়কে কাটিয়েও যে জিত, সেইটা কোনো মেয়েকে এরকম কোনো বিজ্ঞাপনে কোনো দিন দেখা যায়নি, এবং বাংলা বিজ্ঞাপন, কোনো ভাষার কোনো বিজ্ঞাপনে এরকম মেয়েদেরকে ব্যবহার করা হয়নি। মেন স্ট্রিম বাংলা বিজ্ঞাপন এরকমই হয়েছে। আগে কিরম ছিল, আগে অবস্থা খুবই সঙ্গীন ছিল, দেখাচ্ছি বাংলা বিজ্ঞাপন মেয়েদেরকে কিভাবে দেখেছে, এবং সেটাও যে এমনকি লিনিয়ার একরৈখিক নয়, তা সেটাও কমপ্লেক্স, সেটাতেই পৌঁছবো আজকে। এটা না একটা ওই সিকে সেনের অশোকা বলে একটা ইয়ে, নারী নারী রোগের একটা ওষুধ এটা। নানান রকম মেয়েদের যে প্রবলেম আছে, হতে পারে, বলছেন যে রামায়ণের যুগ থেকে সীতা ভারতীয় নারীর আদর্শ, ফলে বলা হচ্ছে যে মেয়েদের মধ্যে কুণ্ঠা ইত্যাদি তো থাকবেই, তবুও আপনারা যদি আপনাদের দেহের যত্ন না নেন, তাহলে ভবিষ্যতের নাগরিকদের কি হবে? মানে মেয়েদের একমাত্র কাজ হচ্ছে ভবিষ্যতের নাগরিকদের তৈরি করা, তাই জন্য আপনার শরীর যাতে খারাপ না হয়, তাই জন্য আপনি শ্রীকেশনের অশোকা ব্যবহার করুন। এটা ওই একই, নারী মাত্রেরই পড়া উচিত। এই যে মেয়েদের, আহ, আপনি যেহেতু নারী, ফলে আপনার এই যেখানে ছোট বাচ্চার ছবি দেওয়া আছে যার সাথে মেয়ের কোনো সম্পর্ক নেই, কেন, তার কারণ কি? কারণ আপনি জননী, আপনাকে ভালো থাকতে হবে, যেহেতু আপনি ভবিষ্যতের সন্তানকে পৃথিবীতে আনবেন। এই বিজ্ঞাপনটা তো খুবই ভালো, মানে ভালো মানে আপনি দেখলে বুঝতে পারবেন। লজ্জা নারীর ভূষণ, এখানে লজ্জা নারীর ভূষণকে কিন্তু স্বীকৃতি দেয়া হয়েছে, বলা হয়েছে হ্যাঁ লজ্জাই নারীর ভূষণ হওয়া উচিত।
এটা ইউটেরন বলে একটা জিনিস, যেটা জরায়ুর রোগের একটা ওষুধ। বলা হচ্ছে যে আপনারা অনেক কষ্ট যন্ত্রণা মুখে হাসি টেনে সহ্য করেন, নিশ্চয়ই তাই করা উচিত, লজ্জা তো নারীর ভূষণই। কিন্তু যদি আপনারা, আবার একই কথা বলা হচ্ছে, অথচ স্বামী পুত্র সংসার ও সমগ্র জাতির শুভাশুভ নির্ভর করে তাহাদেরই স্বাস্থ্যের ওপর। মানে আপনার স্বাস্থ্যের কিন্তু আলাদা করে কোনো ভ্যালু নেই। স্বামী পুত্র সংসার এবং সমগ্র জাতি এবং সুস্থ ও সবল গর্ভাশয়ই জাতির আশা ও ভরসার প্রতীক। সুস্থ ও সবল শিশু ধারণ করিতে সক্ষম, এ কথা ভুললে চলবে না। তাই জন্য লজ্জা নারীর ভূষণকে মাথায় রেখেও আপনারা নিজেদের যত্ন নিন। এই ছিল মেয়েদের অবস্থা, কিন্তু শুধু এটাই ছিল না, আস্তে 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 এরকম কয়েকটা বিরক্তিকর বিজ্ঞাপন দিয়ে যাই মাঝে মাঝখানে। এটা এটা সানলাইটের বিজ্ঞাপন, কাপড় কাচার সাবান। এখানে লেখা আছে, যদি ভাবেন ওকে খুশি খুশি করা সহজ। কেন একটা বড় লোককে, হঠাৎ একজন মহিলাকে হঠাৎ প্রচন্ড খুশি করার দায়িত্ব নিয়ে তিনি একাই বসে আছেন? যাই হোক, এবার এখানে যদি কবিতা দেখেন, আমি দেখা যাচ্ছে কিনা জানি না, লেখা আছে বম্বের শ্রীমতী আর আর প্রভু বলেন। এই আর আর প্রভু নামটা কিন্তু ওর নিজের নাম নয়, এটাই এই ভদ্রলোকের নাম। এই লোকটির নাম আর আর প্রভু, তার বউ যেহেতু, তাই জন্য এর নাম বলা হচ্ছে শ্রীমতী আর আর প্রভু। ফলে তার নিজের কোনো পরিচয় নেই। সানলাইট বলছেন যদি ভাবে ওকে খুশি করা সহজ, তাহলে সানলাইট, আমি সানলাইট দিয়ে মূলত কাছাকাছি করি। ফলে মেয়েদেরকে, ছেলেদেরকে যে খুশি করতে হবে, এটা বাংলা বিজ্ঞাপনে কিন্তু ছিল, মেয়েদের সাথে এই সম্পর্কটা বাংলা বিজ্ঞাপনে ছিল। এবার আরেকটা বিজ্ঞাপন এখানে রয়েছে, পানামা ব্লেড। পানামা ব্লেড কিন্তু কোনো ফ্যান্সি হেয়ার রিমুভার ব্লেড নয়, যেগুলো এখন পাওয়া যায় পিঙ্ক কালারের, ব্লু কালারের, বডি হেয়ার, মেয়েদের বডি হেয়ারের জন্য, সেইটা নয়। পানামা ব্লেড একেবারে পুরোনো দাড়ি কামানোর ব্লেড। সেখানে একটা মেয়ে জলদস্যুর ছবি দেওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু ব্যবহার করা হয়েছে। এইটা বলতে গেলে আপনাদের মনে পড়বে কিনা জানি না, গল্প হলেও সত্যি বলে যে সিনেমাটা আছে, সেইখানে ওদের ফ্যামিলির একটা ছেলে বিজ্ঞাপন সংস্থায় কাজ করতো। সেখানে বলা হয়েছিল যে সেখানে একটা কি একটা বিজ্ঞাপন, ওরকমই কিছু শেভিং ক্রিমের, সেখানে একটা মেয়ের ছবি দেওয়া হয়েছে। তখন বলা হয়েছিল যে আহ, এটা ব্যবহার করছেন কেন, মেয়েদের ছবি কেন ব্যবহার করছেন? তখন বলা হয়েছিল যে মেয়েদের ছবি ব্যবহার না করলে জিনিস বিক্রি হয় না। তো এই বিক্রি করার জন্য কিন্তু সেই প্রোডাক্ট, পুরুষের ব্যবহার্য প্রোডাক্টও যদি হয়, তাহলেও সেখানে মেয়েদের ছবি কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং দেখুন, ব্লেডের মাধ্যমে যদি মেয়েদের হেয়ার রিমুভ করা যায়, তার বদলে কিন্তু অ্যানি ফ্রেঞ্চের বিজ্ঞাপনেও মেয়েদের ছবি ব্যবহার করা হচ্ছে। এইবার এখানে আরেকটা করুণ বিজ্ঞাপন দেখাচ্ছি। মেয়েদের কিরম করুণ অবস্থা ছিল, মেয়েরা চাকরি করতেন না, বিজ্ঞাপনেও সেই কথাই বলা হচ্ছে। এটা একটা চিরুনির বিজ্ঞাপন। দেখা যাচ্ছে একটা লোক খুব লাফালাফি করছে, আর একজন মহিলা করুণ মুখে রয়েছেন। বলা হচ্ছে তুমি কি, লোকটা বলছে তুমি কি রোজই একটা করে চিরুনি ভাঙবে? তখন এই মহিলা বলছেন, তোমায় তো কবে থেকে বলছি একটা কিরণের চিরুনি কিনে দিতে। মানে এই মেয়েটির কিন্তু নিজের একটা চিরুনি কেনারও স্বাধীনতা নেই। তখন এই বিজ্ঞাপন বলছে, হ্যাঁ সত্যিই তো, আপনি আপনার গিন্নিকে একটা কিরণের চিরুনি কিনে দিন, তাহলে আপনারও খরচ বাঁচবে, অনেকদিন চলতে পারবে। মানে মেয়েদের অবস্থা সমাজে যা ছিল, বিজ্ঞাপনে হুবহু তার ছবি ফুটে উঠেছে। এটা হরলিক্স এর বিজ্ঞাপন। এখানে লেখা আছে, আমি জাস্ট ক্যাপশনটা বলছি, ইটস আ ডিউটি টু হেল্প হার হাজবেন্ড। মানে ওয়াই ইটস হার্ড ডিউটি অনলি, মানে এখানে তো, এটা তো ইটস হিজ ডিউটি টু হেল্প হিজ ওয়াইফ, এরকম বিজ্ঞাপন কিন্তু তৈরি হয়নি। সব বিজ্ঞাপনেই এটা বলা হয়েছে। এটা ডাটার বিজ্ঞাপনটা, বিমল দাসের একটা ছবি, খুবই মিষ্টি ছবিটা, কবিতাটাও খুব মিষ্টি। ছোট্ট ছোট্ট বাসন কোসন চামচ হাঁড়ি কুড়ি, ডাটার গুঁড়ো মশলা দিয়ে রান্না ভালোই করি। ছোট বাচ্চাকেও যখন দেখানো হচ্ছে তার পুতুল খেলাতে, সেখানেও একটা মেয়েকে সেই রান্না বান্নার জিনিসই দেয়া হচ্ছে। খুব কমন কথা এগুলো, কিন্তু কমন যেহেতু মেয়েদেরও অবস্থা, বিজ্ঞাপনেও সেটাই দেখানো হয়েছে। এই বিজ্ঞাপনটা তো খুবই বিখ্যাত। এটা এটা কাফি খাঁর আঁকা ছবি। কাফি খাঁ ছিলেন বাংলা বিজ্ঞাপনে ছবি আঁকতেন, তার নাম পিসিএল। পিসিএল পিসিএল নামেও তিনি পরিচিত ছিলেন। প্রফুল্লচন্দ্র লাহিড়ী। প্রিয় গোপালের শাড়ির বিজ্ঞাপন, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন কত রকম শাড়ি, স্কুল কলেজের শাড়ি, পার্টির শাড়ি, বিবাহ বাসরের শাড়ি,
বাহিরের কাজের শাড়ি, ঘরের কাজের শাড়ি, ফাইন, এখানে মেয়েদের অনেক রকম ভূমিকা দেখানো হচ্ছে। বিভিন্ন বিভিন্ন শাড়ি প্রিয় গোপাল বিষয় বিক্রি করে। কিন্তু আপনারা নিজেরাই লক্ষ্য করুন, এটা যদি ছেলেদের পোশাক হতো, তাহলে কিন্তু ডেফিনেটলি এখান থেকে বিবাহ বাসর আর ঘরের কাজের পোশাকটা বাদ যেত। বিবাহ বাসর, ঘরের কাজ, এগুলো খুব বিশেষভাবে মেয়েদেরই কাজ। বিবাহ বাসরে মেয়েদেরই থাকার কথা। ফলে বিবাহ বাসর, ঘরের কাজের শাড়ি, এটা যদি প্রিয় গোপালের পাঞ্জাবি হতো বা প্রিয় প্রিয় গোপালের পুরুষদের পোশাক হতো, তাহলে এগুলো বাদ যেত। কিন্তু শুধু এটুকুই নয়, সেই কথাতে আসছে, এটা তো অনেক পরে। এখানে ডিম্পল কাপাডিয়ার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, ডিপ্লোম্যাট। ডিপ্লোম্যাট এটা একটা মদের বিজ্ঞাপন, কিন্তু কখনোই মদের বিজ্ঞাপনকে স্পষ্টভাবে এটা একটা মদ এটা বলা হয় না, আজও হয় না। এখানে এটা একটা কোলনের বিজ্ঞাপন বলা হয়েছে। বলা হচ্ছে ডিপ্লোম্যাট পুরুষত্বের পরিমাপ, ফাইন, সেখানে ডিম্পল কাপাডিয়ার ছবি কেন? সেখানে রাজেশ খান্নার ছবি থাকতে পারতো, নেই। ডিম্পল কাপাডিয়ার ছবি, কারণ মেয়েদেরকে এইভাবে ব্যবহার করেছে বাংলা বিজ্ঞাপন বা সমস্ত বিজ্ঞাপন। এবার এইটা একেবারে এখনকার বিজ্ঞাপন, এ সরকার গয়নার বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটা এত বাজে, এটা ছাপাটা খুব খারাপ। উম, আপনারা দেখতে পারবেন হয়তো। বলছে পাত্রী চাইয়ের বিজ্ঞাপন, পাত্র ব্রাহ্মণ, এত লম্বা, বয়স 25, MBA, বিদেশি ব্যাংকে ম্যানেজারের স্বগৃহ ম্যানেজার, আলিপুরের স্বগৃহ গাড়ি, উপযুক্ত পাত্রী পেলে সোনায় মুড়ে দেব। মানে মেয়েদের কোনো আর কিছুর বক্তব্য নেই, মানে মেয়েরা এরকম নানান রকম ক্রাইটেরিয়া চায়, বিদেশি ব্যাংকে চাকরি করে, উপযুক্ত পাত্রীকে সোনায় মুড়ে দেওয়া হবে। মানে মেয়েদেরকে যে একেবারে মানে ভীষণই অন্যায়িত করা হয়েছে বিভিন্ন বিজ্ঞাপনে, যে তাদের এইগুলোই ভাই চাই। ফলে এরকম বিজ্ঞাপন তৈরি হয়েছে। এই যে এখানে এটা এটা আমি রাস্তায় যেতে যেতে এই বিজ্ঞাপনটা দেখেছিলাম। একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আহ কলকাতাতে, দেখেছিলাম কনের গলায় গয়নার ভার, ফাইন, খুব ভালো কথা। সব ভার নিয়ে সে সাজাবে সংসার। কেন ভাই, সংসার সাজাতে গেলে কি ভার নিয়ে সাজাতে হবে কেন? একটু নির্ভার হয়ে বেশ আনন্দের সঙ্গেও সাজাতে পারে। কিন্তু না, এটা একদম এই আগের বছর পুজোর বিজ্ঞাপন। আরেকটা বিজ্ঞাপন ক্যাডবেরির, বিজ্ঞাপনগুলো মজার কিন্তু। বিজ্ঞাপনে বলা আছে কখনো কখনো বাচ্চাদের বায়না মেটাতেই হয়। আর বিশেষ করে যেটিকে বিয়ে করেছেন, ছবিটা দেখলেই বুঝতে পারবেন এখানে ছেলেটাই সেই বাচ্চা, মেয়েটা নয়। কেন বাবা, একবার ওকে খুশি করতে হবে, একবার বাচ্চার বায়না মেটাতে হবে, একবার ইটস আর ডিউটি টু হেল্প হার হাজবেন্ড, কেন বারবার করে? এই জিনিস তো হচ্ছে। ইম্পেরিয়াল ব্লু এর বিজ্ঞাপন খুব চেনা, এটা একটা ভিডিও থেকে কাটা অংশ। যে একটা, এই যে ভুঁড়িওয়ালা লোকেদের যে নির্দ্বিধায় বিজ্ঞাপনে দেখানো হচ্ছে, ভুঁড়িওয়ালা মহিলা বিজ্ঞাপনে দেখা যায়, যায় না। সব সময় একেবারে যাদের মানে খুবই সরু চেহারা, যারা একেবারে সৌন্দর্যের যে পরিচিত মাপকাঠি সেগুলোই মিট করে, তাদেরই বিজ্ঞাপনে দেখা যায়। এই এখানে আরো কয়েকটা বিজ্ঞাপন আছে। এইটা আপনাদের সবার এই গানটা মনে থাকবে, যে একটা সময় নিরমার বিজ্ঞাপন ছিল, হেমা, রেখা, জয়া আর সুষমা সবকি পছন্দের মা। তো আজকের দিনে এই ধরে নেওয়া গেল এরা হচ্ছে হেমা, রেখা, জয়া আর সুষমা। তো বিজ্ঞাপনটা ছিল এমন, এটা এখনো গুগল করলে দেখা যাবে, যে চারজন মেয়ে বেশ সেজে গুজে বেরিয়েছে, রাস্তায় একটা অ্যাম্বুলেন্স একটা কাদার মধ্যে ঢুকে আটকে গেছে। এবার কোনো লোক কিন্তু কাদার মধ্যে গিয়ে সেই গাড়িটা তুলতে চাইছে না। তো এরা নির্দ্বিধায় সেই কাদায় নামছে, গাড়িটাকে ঠেলে তুলছে। খুব ভালো কথা, মেয়েদের যে এরকম ভাবে তারা এই ঝাঁপিয়ে পড়ছে বিপদে, সে তো দেখানোরই কথা। কিন্তু আলটিমেটলি এটা একটা কাপড় কাচার সাবানের বিজ্ঞাপন। মানে এই যে আমি কাদায় গিয়ে পড়লাম, বাড়ি গিয়ে এবার আমার কাপড়টা আমাকে কাচতে হবে। মানে এটাও যেমন মেয়েদের কাজ, তেমন কাপড় কাচাটাও মেয়েদেরই কাজ। তাই জন্য নিরমার বিজ্ঞাপনে ছেলেদের ব্যবহার করা হয় না, মেয়েদেরই ব্যবহার করা হয়। এই বিজ্ঞাপনটা তো দেখলে আমার সবচেয়ে বিরক্ত লাগে। এটা একটা সানরাইজের বিজ্ঞাপন, একদম দেখা যাচ্ছে না কপিটা, এটা সাদা কালো ইয়ে হয়ে গেছে। বলা আছে আমি দুর্গা। প্রথমত আমাকে দুর্গাই হতে হবে, 10টা হাত নিয়ে আমাকে বিশাল কাজ করতে হবে, বাইরের কাজ, ঘরের কাজ, রান্না রান্না করা, কাপড় কাচা, কম্পিউটার, AI ডিজাইনিং, সমস্ত আমাকেই করতে হবে। কেন আমি দুর্গা হওয়ার, মানে বাংলা বিজ্ঞাপনের একটা টেন্ডেন্সি হচ্ছে মেয়েদেরকে দশভুজা হিসেবে প্রতিষ্ঠা করা। মানে তাকে এই দায়িত্বটা দিতে হবে, যাতে দশভুজা টুজা বলে নানান রকম মানে খুব ভালো ভালো কথা বলে এবার সে সব কাজ করবে।
এইখানে এই মেয়েটির কথা বলা হচ্ছে, সে আগে বিয়ের আগে অনেক কাজ করতে পারতো না, সানরাইজ মশলা হাতে পেয়ে দেখা যাচ্ছে যে সে বিয়ের পর একেবারে দারুণ কাজকর্ম করতে পারছে। আগামী শতাব্দীর দশভুজা, কেন আগামী শতাব্দীর দশভুজা হতে হবে? আগামী শতাব্দীর দু হাতের একটা মেয়ে, এটা বললেও তো মিটে যেত। তো বিজ্ঞাপন মেয়েদের সাথে খুব ভালো কাজ করেনি, সমাজও যেমন করে না বিজ্ঞাপনও করেনি, খুব সিম্পল, বিজ্ঞাপন আলাদাও কিছু করেনি। এখানেও আরেকটা ওই কুকমিরি বিজ্ঞাপন আছে, সরি সানরাইজে, কিন্তু এর অন্য চেহারাটাও আছে। কেন বলছিলাম, এটা অনেক আগে, এটা কত সাল বলছি, এটা একটা জনসনের বিজ্ঞাপন, বলছি কত সালে। জনসনেরটা 1956 সালের বিজ্ঞাপন, 55 সালে দেখাচ্ছে বাবার সঙ্গে চানের মজা, একটা ছোট বাচ্চা, বলা নেই ভাগ্যিস বলা নেই, মায়ের সঙ্গে চানের মজা, বাবা, বাচ্চাদের তো মাই চান করাবে এটাই ঠিক, কিন্তু এখানে বাবার সঙ্গে চানের মজাটাও বলা হচ্ছে। ফলে বিজ্ঞাপন যেমন একরৈখিক ভাবে চলেছে, তেমন অন্য কথাও বিজ্ঞাপনে বলেছে। মালতী সিনেমা যাচ্ছে, মালতী তার বরের সঙ্গে সিনেমা যাচ্ছে এরকম বলা নেই। মালতী কোনো ভালো ছবি দেখতে ভোলে না, মালতীর পরিচ্ছদ ইত্যাদি, এটা বোরোলিনের বিজ্ঞাপন, মালতী নামের একটা মেয়ের কথা বলা হচ্ছে। সে মানে সিনেমা দেখতে যাওয়ার আগে বোরোলিন মাখে, এই হচ্ছে মোদ্দা কথা। কিন্তু এখানে এমন একটা মেয়েকে দেখানো হচ্ছে যার একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমার চয়েস আছে। এটা সিক্সটিজ এর বিজ্ঞাপন। সেই সময়, তার মানে সেই সময় বিজ্ঞাপন এই কথাও বলেছে, বলা নেই যে বিমল সিনেমায় যাচ্ছে, মালতী সিনেমায় যাচ্ছে। ফলে একটা মেয়ের স্বাধীন চয়েসকেও বিজ্ঞাপন গুরুত্ব দিয়েছে। এই জন্যই বলছিলাম যে বিজ্ঞাপনের সঙ্গে সমাজের সম্পর্কটা খুব কমপ্লেক্স। বিজ্ঞাপনকে, বিজ্ঞাপনের মাধ্যমে মেয়েদের অবস্থা যতটা ভালোভাবে বোঝা যায়, বিজ্ঞাপনের মাধ্যমে অন্য কিছুকে অতটা ভালোভাবে বোঝা যায় না। কিন্তু মেয়েদের অবস্থা শুধু এই দিকটাই না, মানে মেয়েদেরকে অন্যভাবেও দেখা হয়েছে বিজ্ঞাপনে। বলছিলাম না একটু আগে যে শুধুমাত্র সরু মহিলাদেরই ব্যবহার করা হয়, এটা সেভেন্টিজ এর একটা বিজ্ঞাপন, বম্বে ডাইনের, যেখানে আজকের দিনে যাকে বলে প্লাস সাইজ মডেল, সেরকম একজন প্লাস সাইজ মডেলকে ব্যবহার করা হয়েছে। এই বিজ্ঞাপনটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়। র্যালে সাইকেলের বিজ্ঞাপন, এতদিন আমরা বিজ্ঞাপনে কি দেখেছি, আজকের দিনেও আমাদের এইটাই দেখা যায় যে একজন কোনো ছেলে ড্রাইভ করছে, পাশে মেয়েটি বসে আছে, একজন কোনো ছেলে সাইকেল চালাচ্ছে, পিছনে মেয়েটি বসে আছে, উত্তম কুমার স্কুটার চালাচ্ছে, সুচিত্রা সেন পিছনে বসে আছে। এই তো আমাদের চেনা ছবি। র্যালে সাইকেল প্রথম বিজ্ঞাপন করলো যেখানে উম, গতির যে চাবিকাঠিটা সেটাই মেয়েটার হাতে, সে নিজে সাইকেল চালাচ্ছে, সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। এটা কত সালের বিজ্ঞাপন আমি বলছি, এটা হচ্ছে 1365, মানে 1958 সালের বিজ্ঞাপন। সেই সময় এমনও বিজ্ঞাপন তৈরি করা হচ্ছে, তার প্যাডেলে পা, সে তার মানে সে বন্ধুত্বের কথা বলা হচ্ছে, সে এই ছেলেটির বন্ধুই, এই ছেলেটি তার স্বামী, এই ছেলেটি তার ভাই, এই ছেলেটি আর কিছু বলা নেই, একটা মেয়ে একটা বন্ধুর সঙ্গে নির্দ্বিধায় সাইকেল চালিয়ে যাচ্ছে। এই ছবিটাও কিন্তু বিজ্ঞাপনে আছে। এরকম আজকের দিনেও এরকম বিজ্ঞাপন আছে। এটা একদম রিসেন্ট এখনকার বিজ্ঞাপন, যে একটা ছেলে, আহ সে বাড়িতে কিছু একটা, হরলিক্স এর বিজ্ঞাপন, এটা হরলিক্সই বানিয়ে দিচ্ছে সম্ভবত। এই মেয়েটি নাইট শিফটে অফিসে যাবে বলে, সে ডাক্তার, তার নাইট শিফট আছে, এটা একটা ভিডিও, আমি তার অংশটা কেটে নিয়েছি, যে মেয়েটি বেরোবে বলে। ফলে আস্তে আস্তে মেয়েরাও যে কাজ করছেন, মেয়েরাও যে বাইরে যাচ্ছে, বিজ্ঞাপন কিন্তু সেইভাবেও মেয়েদেরকে দেখছেন। শুধুমাত্র একরৈখিক, মেয়েদেরকে শুধুমাত্র অবহেলাই করা হয়েছে, সেরকম ছবিও যেমন আছে, এই দিকটাও আছে। আর আপনাদের এখনই র্যালে সাইকেলের কথা মনে থাকবে, আজকের দিনে সেই র্যালে সাইকেলের ছবি এসে দাঁড়াচ্ছে হরলিক্সে, যেখানে একটি মেয়ে, খুব ভালো করে আমি জুম করে দেখাচ্ছি ছবিটা, যেখানে একটি মেয়ে নিজে গাড়ি নিয়ে বেরিয়েছে, তার সঙ্গে কেউ নেই, গাড়ি খারাপ হয়ে গেছে মাঝ রাস্তায়, সে নিজে যন্ত্রপাতি দিয়ে গাড়ি সারাচ্ছে। ফলে আজকে যে একদা যে প্যাডেল দিয়ে সে সাইকেল চালাতো, আজকে তারই হাতে উঠে এসছে গাড়ি। আজকের দিনে সেই মেয়েটি, লক্ষ্য করলে দেখবেন এই মেয়েটির হাত কিন্তু খুব ভ্যাক্সিং করা, ঝকঝকে, একেবারে একদম নিখুঁত মেয়েলি বলতে যা বুঝি সেরকম হাতের নয়, বরঞ্চ এর চোয়াল শক্ত, এর গায়ে কিছুটা ঝুলকালি লেগে আছে, এর হাত অনেকটা পেশিবহুল। ফলে এরকম মেয়েদেরকেও কিন্তু আমরা আস্তে আস্তে বিজ্ঞাপনে দেখাতে শুরু করেছি, এবং সোশ্যাল মিডিয়া কে ধন্যবাদই দেওয়া যেতে পারে যে আজকে সোশ্যাল মিডিয়ায় যে বিজ্ঞাপন তৈরি হয়, সেখানে একেবারে যেই মেয়েদেরকে আমরা প্রতিদিন দেখি,
সেই মেয়েরাই সেই বিজ্ঞাপনে উঠে আসছেন, এবং এমন কথা সেখানে দেখা যাচ্ছে যে ধরনের কথা আজকে আগেকার দিনের বিজ্ঞাপনে বা এখনকারও মেন স্ট্রিম বিজ্ঞাপনে, ছাপা বিজ্ঞাপনে আমরা ভাবতে পারি না। এই ছিল মোটামুটি বলার কথা। লাস্টে কয়েকটা মজার বিজ্ঞাপন দেখিয়ে আমি আমার বলা শেষ করবো, অনেকক্ষণ বোর করে দিয়েছি। বলার কথা হচ্ছে, সেই অনেক আগে বলেছিলাম পিক্টোরিয়াল মেটাফর, মানুষের পড়ার সময় কমে আসছে, ফলে মানুষ দ্রুত ছবি দেখলেই মজা পায়, ছবিটুকু দেখা হয়ে গেলেই হয়ে যায়। আমি দেখিয়েছিলাম আগে কোষ্ঠকাঠিন্যর বিজ্ঞাপন, পটি যাতে সহজে হতে পারে, কোনো পেট আর কিছু বর্ণনা দেয়া নেই, বলা হচ্ছে ফিতে কাটার মতো সহজ, মানে আপনি যখন বাথরুমে যাবেন পুরো ব্যাপারটা ফিতে কাটার মতো স্মুথলি হয়ে যাবে। এবার কয়েকটা অন্য বিজ্ঞাপন দেখাচ্ছি। পিক্টোরিয়াল মেটাফর কেন, কিচ্ছু কথা কিন্তু বলা নেই, এটা WWF এর বিজ্ঞাপন, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। তারা বিজ্ঞাপন করছেন, বাঁদিকের ছবিটা দেখুন, একটা গাছের ডাল, তার উপর একটা বীভৎস শকুন বসে আছে, তার তলায় লেখা রয়েছে ফ্রাইটেনিং। ডান দিকের ছবিটা গাছের ডাল, শকুনটা নেই, তার তলায় লেখা রয়েছে মোর ফ্রাইটেনিং। মানে এমন একটা দিন আসতে চলেছে যখন এই পাখিটা নেই, সেটা আমাদের পক্ষে আরো অনেক বেশি ভয়ের। সেটা হচ্ছে, এইটা হচ্ছে মেটাফর, কিচ্ছু কথা বলা নেই, একটা দিকে লেখা ফ্রাইটেনিং, অন্যদিকে জাস্ট শকুনটাকে বাদ দিয়ে দেয়া, লেখা রয়েছে মোর ফ্রাইটেনিং। এখানেও কিছু বলা নেই, একটা ম্যানিকুইন যার গায়ে একটা বাঘ ছালের পোশাক পরানো আছে। আমরা তো কিছুকে রেয়াত করি না, আমরা কুমিরের চামড়া দিয়ে ব্যাগ বানিয়ে ফেলি, আমরা লেদার প্রতিনিয়ত ইউজ করি, আমরা সেটাকে ফ্লন্ট করি, সবচেয়ে দামি কোম্পানিগুলো লেদার ব্যবহার করে, মানে সেটাই তাদের বৈশিষ্ট্য। এখানে বলা আছে লিমিটেড এডিশন, এটাই হচ্ছে মেটাফর। লিমিটেড এডিশন কোনটাকে বলছে, এই জামাটাকে লিমিটেড এডিশন বলছে, নাকি অনলি 60 লেফট ওয়ার্ল্ড স্টক, আর মাত্র 7টা বেঁচে আছে এইটুকুকে বলছে? এইটা হচ্ছে পিক্টোরিয়াল মেটাফর। এইটা একটু, এটাও একটা বিজ্ঞাপন, অ্যামাজন রেন ফরেস্টের ছবি, এটা একটা ড্রোন শট। তার মধ্যে লেখা রয়েছে যে একটা চুজ ইয়োর কাট। এই এই যে এত গাছ কেটে নেওয়া হয়েছে, এটা আমরা হয়তো জানি না, আমরা গাছ কাটার নানান রকম কারণ বলি, আপনারা যদি, নানান রকম কারণ তো আছে বটেই, কিন্তু আমাদের যে গাছ কাটা হয়, যার জন্য এত গরম বেড়ে যাওয়া ইত্যাদি, আপনারা নিজেরা একটু পড়াশোনা করলেই নিশ্চয়ই অনেকে জানেন, দেখতে পারবেন, ইন্ডাস্ট্রিয়াল লাইফ স্টক ইজ রেসপন্সিবল ফর 70% অফ ডিফরেস্টেশন ইন দ্য অ্যামাজন। আমরা যে মাংস খাই, বিপুল পরিমাণ মাংস, এটাও বিশ্বায়নের ফল। আমরা আগে মধ্যবিত্তরা বাঙালিরা সপ্তাহে রবিবার একদিন মাংস খেত, ওইটুকুই তাদের মাংস খাওয়ার দিন ছিল। এখন আমরা প্রতি বেলায় একবার করে মাংস খাই, প্রত্যেকটা মিল আমাদের মাংস। এই যে বিপুল পরিমাণ লাইফ স্টক প্রয়োজন হয়, সেই আমরা যাদের মাংস খাবো তাদের খাওয়ানোর জন্য অ্যামাজনের রেন ফরেস্ট কাটা হয়। এটা আমার বানানো কথা না, এটা প্রথমত WWF এর বিজ্ঞাপন, এটা তার পিক্টোরিয়াল মেটাফর। চুজ ইয়োর কাট, মানে তুমি গাছ কাটাটাকে বেশি গাছ কাটা নিয়ে ভাববে নাকি মাংসের কাটটা নিয়ে ভাববে, এটা হচ্ছে একটা বিজ্ঞাপন। এই যে এটাও আরেকটা পিক্টোরিয়াল মেটাফরের বিজ্ঞাপন, এটা টোবাস্কো সসের বিজ্ঞাপন, পাওয়া যায় টোবাস্কো সস, খুব ঝাল একটা সস। তো এই টোবাস্কো সসের বডিটা বানানো হয়েছে একটা সিলিন্ডার, আর এটা যেন একটা অগ্নি নির্বাপক যন্ত্র, আগুন লেগে গেলে এটা দিয়ে আগুন লাগার যন্ত্রের ছবি। বলছে এখানে বলা হচ্ছে যে বিওয়্যার অফ দ্য হিট। এখানে এই যে টোবাস্কো সসটা, এটা কিন্তু এরকম প্রচন্ড ঝাঁঝালো আর ঝাল, যেটা প্রায় দমকল ডাকতে হতে পারে, এটা হচ্ছে তার একটা এক্সাম্পল। এটা একটু জুম আউট করি, এটা ম্যাকডোনাল্ডস এর বিজ্ঞাপন। দেখুন, এগুলো ম্যাক ফ্রাইজ এর ছবি দেয়, আলু ভাজা গুলোর ছবি, কিন্তু এখানে ক্যাপশনে লেখা আছে মোবাইল অর্ডারিং ইজ হিয়ার। মানে এটা একটু কাছ থেকে দেখলে দেখা যাবে এগুলো এক একটা মোবাইলের এই সাইডের জায়গাটাও বটে। ফলে একসঙ্গে আপনি ম্যাক প্রাইস পেতে পারেন যদি আপনি মোবাইলে অর্ডার করেন। তো এইটা হচ্ছে মেটাফর, কিভাবে রূপকের মাধ্যমে অনেক কথা না বলেও বলা হচ্ছে। কোকা কোলার বিজ্ঞাপন, আপনি যদি এনার্জি হারিয়ে ফেলেন তাহলে ফিল এনার্জি। দেখা যাচ্ছে যে চার্জের পয়েন্ট, তার মুখের যে চার্জের ওই যে দুটো পিন, সেই পিন দুটো হচ্ছে কোকা কোলা, ওটাই আপনাকে রিচার্জ করবে, কোনো কথা বলা নেই। এটা আরেকটা সুন্দর বিজ্ঞাপন, নিভিয়া নাইট, না রাতে লাগানো নিভিয়া, দেখুন একটা চাঁদের শেপ করা রয়েছে এটাতে।
এমন ভাবে বিজ্ঞাপনটা, কিচ্ছু বলা নেই, কোনো কপি বলা নেই, রাত্তিরে কেন ব্যবহার করতে হবে কিচ্ছু বলা নেই, জাস্ট একটা চাঁদের শেপ এই বিজ্ঞাপনটা। এটা হচ্ছে পিক্টোরিয়াল মেটাফর। বিজ্ঞাপন নিয়ে মাজা ঘষা করতে করতে আজকে বিজ্ঞাপন এই জায়গাতেও এসে দাঁড়িয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে বাংলা বিজ্ঞাপনে প্রায় এরকম মেটাফর ব্যবহার করা হয় না। এই বিজ্ঞাপনটা, এটা একটাই বড়দের বিজ্ঞাপন এখানে আছে। এটা একটা এটা এতই মজার, আমি ব্যবহার করলাম তাই জন্য, এটা ডিউরেক্স এর বিজ্ঞাপন। এখানে দেখানো হচ্ছে, কিছু কথা আবার বলা নেই, এখানে দেখানো হচ্ছে আপনার চয়েস। হয় আপনি একটা 2 টাকা 50 পয়সা দামের ডিউরেক্স কিনবেন, অথবা আপনাকে একটা প্যারাম্বুলেটর কিনতে হবে কিছুদিনের মধ্যেই, যেটা $217 দাম। মানে চয়েসটা আপনার। এইটা হচ্ছে পিক্টোরিয়াল মেটাফর। বিজ্ঞাপন, আমরা একেবারে বিজ্ঞাপনের ইতিহাস শুরুর দিকের বিজ্ঞাপন থেকে শুরু করেছিলাম। আজকে এই মেটাফরে আসা সম্ভব হয়েছে কারণ প্রযুক্তি আমাদের ক্রমাগত সাহায্য করে গেছে। আজকে এআই এর এই সূচনা লগ্নে বিজ্ঞাপন এক জায়গায় দাঁড়িয়ে, আজ থেকে 20 বছর পর বিজ্ঞাপন সম্পূর্ণ অন্যভাবে আমাদের কাছে ধরা দেবে। তখন আর বিজ্ঞাপন নিয়ে অন্যভাবে গবেষণা করতে হবে। এইটুকুই বলা, বিজ্ঞাপন নিয়ে এইটুকু কথাই আমার বলার ছিল। আমি জানি না খুব বোর করে ফেলেছি কিনা। না, তুমি বোর করোনি একদম। আমি আহ, বললো তোমাকে মেসেজ দেখতে, তুমি দেখার সময় পাওনি। আমি নিশ্চিত মেসেজে একটা চ্যাট অলরেডি এসেছে, যেখানে তোমার প্রশ্নের উত্তরে ধ্রুবা লিখেছে, একদম বোরিং না, দারুণ ইন্টারেস্টিং হচ্ছে ব্যাপারটা। ও সুতরাং আচ্ছা, মেসেজ কোথা দিয়ে দেখে আমি তাও দেখতে পাই? ও আচ্ছা, এখানে তোমার স্ক্রিনটা খোলা। সরি সরি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা। হ্যাঁ। সায়নদা লিখেছে, খুব ভালো লাগলো, সমৃদ্ধ হলাম অনেকটা। থ্যাংক ইউ। আহ, এবার আমি বলবো যে যারা অডিয়েন্স তাদের জন্য খোলা ময়দান প্রশ্ন করবার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে, একটা আমরা নর্মালি কিউএনএ সেশন করি, প্রশ্নোত্তর পর্ব। সেই প্রশ্নের উত্তরও যশোদাদি অনেকটা একসাথে বলে গেছে, আমার মনে হয় এবার খানিকটা বিরাম নিতে পারি, এবং যারা শ্রোতা তাদের প্রশ্ন করার পালা। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করার জন্য খোলা আছে। কোনো প্রশ্ন থাকলে কোনো হাত তোলা দরকার নেই, কিছু করা দরকার নেই, জাস্ট ক্যামেরা অন করে বা মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারেন আপনারা। আচ্ছা, যতক্ষণ না হ্যালো। প্রশ্ন আসছে আমি হ্যাঁ। একটা, আচ্ছা হ্যাঁ, প্রশ্ন এসছে, লিনা হ্যাঁ। প্লিজ। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত আকর্ষণীয় ছিল এই লেকচারটা। তো আপনি মূল্যবোধ নিয়ে অনেকটা বললেন। তো ওই পোর্শনটা শোনার সময় একটা সাহিত্যের একটা কবিতার কথা বারবার আমার মনে পড়ছিল, সেটা হচ্ছে শঙ্খ হুম ঘোষের সেই বিখ্যাত কবিতা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। তো হুম সেই হুম হুম কবিতার আলোকে আমি একটা প্রশ্ন এখানে রাখতে চাই যে উনি হুম ওই হুম কবিতায় এমন এক বাস্তবতার কথা বলেছিলেন যেখানে বিজ্ঞাপন কেবল একটি পণ্য বিক্রির মাধ্যম হিসেবে ছিল না, বরং মানুষের বাস্তব মুখ, অভিজ্ঞতা এবং পরিচয় কে আড়াল করার একটা মাধ্যম হিসেবে বিজ্ঞাপন হয়ে উঠেছিল। এবং সেই সময় যেমনটা আপনি পুরোটা লেকচার ধরেই বললেন যে সাধারণত সেই সময় বিজ্ঞাপন সাধারণত পোস্টার, সংবাদপত্র, রেডিও বা টেলিভিশন কেন্দ্রিক ছিল, কিন্তু আজকে ডিজিটাল যুগে দাঁড়িয়ে বিজ্ঞাপন আর হুম সেরকম ভাবে যেমন আসে না। আমরা এখন অ্যালগোরিদম বা ব্যক্তিগত তথ্য বা এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা বা সামাজিক হুম মাধ্যমের মধ্য দিয়ে আমরা আমাদের জন্য পার্সোনালাইজড অ্যাড বা প্রত্যেকের জন্য আলাদা আলাদা বিজ্ঞাপন এখন তৈরি হয়ে হুম থাকে। এবং হুম অনেক সময় হুম আমরা নিজেরা বুঝতে পারি না যে আমরা একটা বিজ্ঞাপনের প্রভাবের মধ্যে রয়েছি। হুম এবং এর সাথে আরেকটা যেটা বিষয় যেটা যুক্ত হয় যে আগে শুধুমাত্র যেমন স্পেসিফিক কিছু কোম্পানিগুলোই বিজ্ঞাপন তৈরি করতো, কিন্তু এখন হুম যেটা দেখা যায় সেটা একজন ইউটিউবার হতে পারে বা কন্টেন্ট ক্রিয়েটর হতে হুম পারে, হুম হুম ইনফ্লুয়েন্সার, এমনকি হুম এমনকি সাধারণ মানুষ আমরা যারা রোজ হুম সামাজিক মাধ্যম ব্যবহার হুম করি, তারাও নিজেদের প্রোফাইলটা এমন ভাবেই কাস্টমাইজ হয় বা ব্যবহার করি, সেটা যেন একটা বিজ্ঞাপনের ভাষা হয়েই দাঁড়ায়। তো আমরা নিজেদের একটা কাঙ্ক্ষিত সংস্করণ, মানে যেটা দেখাতে চাই সেটাই একটা ব্যক্তিগত ব্র্যান্ড হিসেবে আমরা এটাকে বিবেচনা করতে পারি। তো এই হুম প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার প্রশ্ন হলো যে শঙ্খ ঘোষ মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতাটি কি আহ, আসলে আগে যতটা সত্যি ছিল সেটার অর্থ কি এখন, মানে সেটা কি এখন আরো বেশি করে সত্যি হয়ে উঠেছে? আজকে কি সত্যি বিজ্ঞাপন আমাদের মুখ ঢেকে দিচ্ছে, নাকি আমরা এমন একটা সময়ের মুখোমুখি পৌঁছেছি যেখানে আমাদের মুখই হয়ে উঠছে বিজ্ঞাপনের অংশ? বিশেষ করে বাংলা বিজ্ঞাপনের বর্তমান প্রবণতা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম, ইনফ্লুয়েন্সার সংস্কৃতি এবং এআই নির্ভর বিজ্ঞাপনের আলোকে আপনি এই যে পরিবর্তন, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, শঙ্খ ঘোষ তো লিখেছিলেন। যে শঙ্খ ঘোষের কবিতাটা তো অত্যন্ত ভালো, ছন্দ টন্দ ইত্যাদি দারুণ, ভাবি তোমার মুখ দেখাবো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে ইত্যাদি।
শঙ্খ ঘোষ কিছুটা হয়তো নেতিবাচক দিক থেকেই কথাটা বলেছিলেন, সে তো বুঝতেই পারছি আমরা। সেটাই বলছিলাম যে আমাদের আমাদের সঙ্গে বিজ্ঞাপনের যে সম্পর্ক, সেটা সব সময় খুব নেতিবাচক নয় আর কি। মানে আজকে যদি ওই টাটা স্টিলের বিজ্ঞাপন যেগুলো আমি দেখালাম একটু আগে, সেগুলোকে দেখেন, সেখানে কিন্তু বিজ্ঞাপন যে শুধু আমাদের মুখ ঢেকে দিচ্ছে এমনটাই নয়। সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে, এবং বিভিন্ন বিজ্ঞাপনে এই গুরুত্বপূর্ণ কিছু জরুরি কথা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তো আজকের দিনে আহ আমি নিজে বিজ্ঞাপন জিনিসটা বেশ পছন্দই করি, এবং মানে বিজ্ঞাপনে কিছুটা ঢাকা টাকা পড়ে যেতে আমার খারাপ লাগে না। কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা সত্যি যে যেহেতু বিশ্বায়নের পর এবং আজকে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের হাতে আরো আরো, এবং এটা ইনফ্লুয়েন্সারদেরই সময়, সেই সময় দাঁড়িয়ে শঙ্খ ঘোষের কবিতা তো সত্যি বটেই। কারণ এবং আমাদের জন্য যে পার্সোনালাইজড অ্যাডভার্টাইজমেন্ট তৈরি হচ্ছে, আজকে আমি একটা কিছু যদি একবার একটু সার্চ করি, তাহলে সেই সংক্রান্ত নানাবিধ বিজ্ঞাপন শুধু আমারই জন্য আমার অ্যালগোরিদম অনুযায়ী বিজ্ঞাপন আমার কাছে আসতে শুরু করে। ফলে ওই আর কি, বিশ্বায়ন দিয়ে যা শুরু হয়েছিল, আজ সেটাই আরো বৃহত্তর অর্থে একেবারে আমাদের গ্রাস করে ফেলছে, আমরা তার দ্বারা মুগ্ধ হচ্ছি, আমরা সেগুলো কিনেও ফেলছি। তো শঙ্খ ঘোষের কথা তো সত্যি হয়েছে বটে। আর মানে এর পিছনে যে টেকনোলজির দিকগুলো আছে সে তো আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ নিশ্চয়ই মানে তার মাধ্যমেই যে আজকে এই প্রবল ভাবে প্রভাবিত হচ্ছে। এই একটু আগে আমি একটা জিনিস দেখতে দেখতে ভাবছি আমি সেটা থাকলে ভালো হয়। তাই যদি আমাদের হাতে এই অপশন গুলো না থাকতো, তাহলে আমরা এইসব কথা ভাবতেও পারতাম না। তাহলে প্রভাবিত তো আমরা বটেই। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। আমি জানি না আমি প্রশ্নের কি উত্তর দিলাম, জানি না, দেখুন আপনারা বলবেন। থ্যাংক ইউ লিমা প্রশ্ন করার জন্য। অন্য যদি কারোর প্রশ্ন থাকে আরো, তারাও করতে পারেন। ইতিমধ্যে পাত পূরণের জন্য বলতে পারি, তুমি যখন বলছিলে যে ওই আহ, বিজ্ঞাপনের ভালো দিক, আমার ফেবিকুইকের অ্যাডভার্টাইজমেন্টটা মনে পড়ছিল, যেখানে ওই ওয়াগা বর্ডারে ইন্ডিয়া আর পাকিস্তানের দুটো সৈনিক, একজনের জুতোর সোল ছিঁড়ে গেছে, সঙ্গে সঙ্গে ফেবিকুইক দিয়ে আটকে দেয় এবং তারপর দুটো দেশের মধ্যে সৌহার্দ্য স্থাপন হয়। আর অবশ্যই বিজ্ঞাপন বারংবার মানে এই বার্তা দিয়ে এসছে, ধর্মীয় সম্প্রীতির দিক থেকে, বা বিভিন্ন দিক থেকে। এখন বর্তমানে তো আরো বেশি লিঙ্গ চেতনার দিক থেকে খুবই জরুরি বার্তা দেয় বিজ্ঞাপন অনেক সময়তেই। এই অ্যাড ক্যাম্পেইন যেগুলো খুব নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে, তাহলে বিজ্ঞাপন জিনিসটা আমরাও যদি মনের মধ্যে থেকে একটু নেতিবাচকতার দিকটা থেকে একটু, মানে নেতিবাচক তো বটেই, কারণ ক্রমান্বয়ে চোখের সামনে দামি দামি জিনিসের অ্যাড আসতে থাকলে তার নেতিবাচকতা আমরাই মাসের শেষে টের পাই আর কি। কিন্তু ব্যাপার হচ্ছে যে তাছাড়াও এই যে প্রচার অ্যাড ক্যাম্পেইন, সেখানে অনেক দরকারি কথাও বলা হচ্ছে আসলে। এমনি এই যে যদি একটা বিভিন্ন বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন, এই যে ফেভিকল, এই যে ভ্রাতৃত্বের একটা এক্সাম্পল, এইটুকু জিনিসের এটাই হচ্ছে মেটাফর। যে এই একটা বিজ্ঞাপন ছিল যে ফেভিকলের, এটা ট্রেনে গাদা গাদা লোক ঝুলছে, কিছুই বলা নেই, দেয়ালে লেখা রয়েছে ফেভিকল, ওইটা একদম। তোরা আটকে গেছে। মানে বিজ্ঞাপন প্রচুর ভাবারও সুযোগ দিচ্ছে। আমি এই একটা বড়দের বিজ্ঞাপন দেখালাম, এবারে এরকম আপনারা নিজেরা তো প্রত্যেকেই বড় হয়েছেন যেহেতু, একটু সার্চ টার্চ করে দেখাতে পারেন। সেটা নিয়ে আলোচনা করার জায়গা নয়, মানে আলোচনা ঠিক জেনারেলি করা হয় না, এগুলো এমন প্রোডাক্ট যেগুলো নিয়ে আমরা কথা বলি না, কিন্তু কি এক্সট্রিমলি ফানি এবং মানে বুদ্ধিমান বিজ্ঞাপন তৈরি হয়েছে। যদি আপনারা দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন। এবং সেগুলো অনেক সময় ডিকোড করতে আপনাদের যথেষ্ট মাথা খাটাতে হচ্ছে, ভাবতে হচ্ছে আরে এটা কি বলতে চেয়েছে। অনেকক্ষণ ভেবে আপনার মনে হয় ঠিক তো এটাই বলতে চেয়েছে, তখন প্রচন্ড মজা লাগবে। ফলে বাংলা বিজ্ঞাপন এটা করছে না, বাংলা বিজ্ঞাপনের স্কোপ খুবই কম। এই যে আরেকটা ডিউরেক্সেরই বিজ্ঞাপন ছিল, এমন মজার বিজ্ঞাপন, সেটার কথা একটু বলছি। একটা বিজ্ঞাপন ছিল, এখনো ফুটবল চলছে, এরকম ওয়ার্ল্ড কাপেরই সময়কার বিজ্ঞাপন। ওখানে এরকম প্রত্যেকটা প্লেয়ার, যে যে টিম জিতেছে তার প্রত্যেকটা প্লেয়ারের নাম দেয়া ছিল এক থেকে পরপর পরপর, দিয়ে তলায় লেখা আছে যে ধন্যবাদ এই প্রত্যেকজন প্লেয়ারের বাবা মাকে যারা আমাদের প্রোডাক্ট ব্যবহার করেননি। এইটা হচ্ছে বিজ্ঞাপন। এবার লোকেরা ভাববে, এবার এত মেটাফরিক হয়ে উঠেছে। তবে দুঃখের বিষয় হচ্ছে বাংলা বিজ্ঞাপনে হচ্ছে ওই রকম, ওই খুঁতখুঁতে বাঙালির মন মতো চা যেরকম দেখানো, বাংলা বিজ্ঞাপন ওখানেই দাঁড়িয়ে আছে। এবং ক্রমশ আপনারা লক্ষ্য করলে দেখবেন যে
প্রিন্টেড অ্যাডভার্টাইজমেন্টের অবস্থা কিন্তু খুব খারাপ। আগে আনন্দবাজার কিছুদিন আগেও 20 পাতার বেরিয়েছে, এখন সেটা 11 পাতার। এবং দেখবেন বিজ্ঞাপন খবরের কাগজে অত্যন্ত কম, কারণ খবরের কাগজ প্রিন্ট মিডিয়ার জিনিসটাই আস্তে আস্তে চলে যাচ্ছে, মানে অ্যাডভার্টাইজমেন্টও শিফট করছে, এই আর কি। ম্যাম, থ্যাংক ইউ এত সুন্দর টকের জন্য। আমার একটা মানে আনরিলেটেড কোশ্চেন ছিল, হুম হুম সেটা হচ্ছে যে আপনি যখন সেই হারকিউলিস সাইকেলের ব্যাপারে গল্পটা হুম হুম বলছিলেন, যে হুম যেমন হুম। দেখানো হয়েছে যে লোকটা, আপনি এই কথাটাও বললেন যে এই শুনতে টকের পাচ্ছেন? কিছুক্ষণ আগেই আপনার ফোনে জল পড়েছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ সরি। হ্যাঁ, তো আপনি বললেন যে মানে আমরা হ্যাঁ ততটা মানে ইয়ে অ্যানসিয়াস হয় না। হ্যাঁ 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 তো আমার কাছে কথা হচ্ছে যে যদি আপনি মানে অর্থনৈতিক দিক থেকে দেখেন, তাহলে তো বাঙালির হুম মানে অর্থনীতির দিকটা অনেকটাই দিনের পর দিন খারাপ হয়েছে। বাট এই যে পারচেজিং পাওয়ারটা, এই ক্ষমতাটা মানে কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে বিজ্ঞাপনের মাধ্যমে বেড়েছে। বা আপনি সেই গাড়ির উদাহরণ দিলেন, যেখানে মানে আজকাল আমাদের গাড়ি কেনাটা আর হুম লাক্সারি বা এইভাবে দেখা হয় না। হুম 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 তো হুম হুম। এই মানে এই দুটো জিনিস আমার কাছে মানে কেমন জানি না কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। তো আপনার কি কন্ট্রাডিক্টরি মনে মতামত হচ্ছে এখানে? তো? মানে আজকে আপনি এটাই বলতে চাইছেন যে আজকে আমাদের এরকম অবস্থা, চারিদিকে এত আনএমপ্লয়মেন্ট, এত বেকারত্ব, চাকরি চলে যাচ্ছে নিয়তই। আম, তার মধ্যেও আমি কি করে, মানে এটা কিভাবে হচ্ছে যে এত ভোগ্যপণ্য মানুষ কিনতে পারছে? খুবই ঠিক কথা। একটু একটু মনে করলে আপনারা দেখতে পারবেন যে 90s এর পর থেকে, আমি আরেকবারও বললাম যে বিজ্ঞাপন মূলত মধ্যবিত্তদের জন্য। আমাদের আগে যারা মধ্যবিত্ত, যারা উচ্চ মধ্যবিত্ত, যারা কিছুটা নিম্ন মধ্যবিত্ত তার মধ্যে পড়েন, যাদের জন্য গাড়ি তো এমনি, যারা খুবই সাধারণ মানুষ, কিন্তু গাড়ি কখনোই কিনতেন না, আজও কেনেন না। কিন্তু বিষয় হচ্ছে যে একটা সময় স্কুলের শিক্ষকদের যা বেতন ছিল, হঠাৎ একটা পে কমিশনের পর সেই বেতন অনেক বেড়ে যায়। কলেজের শিক্ষকদের, আমরা বেতনের কথা যদি বলি, স্কুল শিক্ষকদের অবস্থা ছিল, আপনারা যদি অনুবর্তন করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, ওখানে দেখা যাবে, সেটা তবু অনেক পুরনো কথা, স্কুল শিক্ষকদের কি অবস্থা তারও অনেক পরের কথা। স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক, এদের যে আজকে যে তারা একটা স্টেডি জায়গায় আসতে পেরেছেন, একটা সময় নিয়মিত স্কুল সার্ভিস কমিশন চাকরি পাওয়া, মোটামুটি বাঙালি মধ্যবিত্ত একটা ক্রয় করবার জায়গা, লাস্ট 90s এবং 20s এর শুরু, এইরকম, মানে 1992 সালের পর থেকে অন্তত 2010, 12, 13 সাল অব্দি সেই একটা স্থিতাবস্থা তাদের মধ্যে বজায় ছিল, তার ফলে তারা কিনতে পারতো, তারপরেও পেরেছে। কিন্তু আজকে আমরা যখন বড় হচ্ছি, আমরা যখন চাকরি করছি, তখন আমাদের নানান রকম সংকটের মুখোমুখি পড়তে হচ্ছে। বিজ্ঞাপন জিনিসটাও তো খুবই মানে অর্থনীতি, রাজনীতি ইত্যাদির সঙ্গে যুক্ত। আমাদের যদি দীর্ঘদিন অনেক কাজকর্ম বন্ধ থাকে, দীর্ঘদিন যদি চাকরি না হয়, দীর্ঘদিন যদি স্কুল কলেজ ইত্যাদিতে চাকরি না হয়, ফলে আমরা এরকম জটিলতার মধ্যে পড়ে যাচ্ছি, আমাদের জেনারেশনটা, যাদের চাকরি নেই, যাদের আগের জেনারেশন অনেকটা ভদ্রভাবে জীবন কাটিয়েছেন, কিন্তু তারা সংকটের মধ্যে পড়ছেন। তার উপর যদি এআই এসে যায়, তারা একটা কোম্পানিতে হয়তো কাজ করতেন, তারপর তাদের চাকরি চলে যাচ্ছে একসঙ্গে 30,000 লোকের, তখন অবশ্যই তাদের একটা স্ট্যান্ডার্ডের, তাদের সংকটের মুখোমুখি হতে হচ্ছে। ফলে সেই জন্যই আজকের বিজ্ঞাপন আবার অন্যভাবে তৈরি হবে। এই সিনারিওটা না খুব নতুন, এই সিনারিওটা হয়তো লাস্ট 2-3 বছরের সিনারিও, এবং এআই এর সিনারিওটা তো একদম বর্তমানের সিনারিও। আমরা রোজ দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষের থেকে খবর পাচ্ছি যে তাদের চাকরি চলে যাচ্ছে। আপনারা যদি স্কুল কলেজে পড়ান তাহলে দেখতে পাবেন যে সরকারি স্কুলের ছাত্রছাত্রী প্রায় নেই বললেই চলে। কিন্তু আপনাদের ছোটবেলা, মানে আপনারা অবশ্য ছোটই বোধহয় এখন, আমি ঠিক জানি না, আমাদের ছোটবেলা আমরা কখনো, প্রায় অধিকাংশ মধ্যবিত্ত বাবা মাই ভাবতেও পারতেন না যে তাদের ছেলে মেয়েদেরকে সরকারি স্কুলে পড়াবেন না। তার ফলে সরকারি স্কুল চলতো, সেখানে শিক্ষকরা ছিলেন, সেখানে তাদের তাদের বাবা মারা সেই স্কুলে চাকরি করেছেন, বিভিন্ন স্কুলে কলেজে। ফলে তাদের একটা আয়ের স্থিতাবস্থা বজায় ছিল। আজকে যেমন বিভিন্ন স্কুল কলেজে চাকরির অপশনটাই এত কমে গেছে, এবং আমাদের সামনে, আমাদের প্রাইভেট কোম্পানিগুলোর সামনে যেহেতু এআই আছে, সেহেতু তারা এত সহজে মানুষকে বাদ দিয়ে দিতে পারছে।
ফলে আমরা সংকটের মুখোমুখি হচ্ছি। আগামী দিনে যখন আমাদের ক্রয় ক্ষমতা সেই জন্যই আবার সংকটের মুখোমুখি পড়বে আগামী দিনে। তার ফলে বিজ্ঞাপন অন্যভাবে তৈরি হবে, বিজ্ঞাপন কমেও যেতে পারে। কিন্তু আগামী দিনে আবার যখন কম্পিউটার এসেছিল তখন অনেক লোকের চাকরি চলে যায়, সেই সময় কম্পিউটার সেই কাজগুলো করতে পারতো। এআই এর সঙ্গে আমাদের একটা দুটো জেনারেশন হয়তো খুব সাফার করবে, কিন্তু আস্তে আস্তে এআই এর সঙ্গে সঙ্গে আমরাও নিজেদেরকে কিভাবে এআই এর সঙ্গে খাপ খাইয়ে নতুন কাজ তৈরি করে নিতে হয় সেটাও শিখে যাব। ফলে তখন হয়তো আমাদের ক্রয় ক্ষমতা, আমরা আপাতত একটা খুবই সংকটের মুখে। আপনি যেটা বললেন সে কথা একেবারেই ঠিক, যে আমাদের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা সেটা খুবই ক্রাইসিসে দাঁড়িয়ে আছে। কিন্তু একটা সময় অবধি, আজ থেকে 7, 8, 10 বছর আগে যখন আমাদের বাবা মাদের হাতে ক্ষমতা ছিল, তারা এতটা সংকটের মধ্যে থাকেননি। তারা হয়তো একটা গাড়ি কেনার কথা ভাবতে পেরেছেন, তারা হয়তো একটা টিভি সহজেই কিনতে পেরেছেন। এটাই বলতে চাইছিলাম, আজকের দিনে আমরা খুবই সংকটে দাঁড়িয়ে আছি, একেবারেই ঠিক। বোঝা গেল? কি বোঝাতে পারলাম, কি বলতে চাইলাম? হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে শুধু আমার একটা জিনিস জিজ্ঞেস করার ছিল যে হ্যাঁ, হ্যাঁ। মানে যেহেতু আপনিও এই কথাটা বললেন যে বর্তমানে আমরা খুবই অর্থনৈতিক খারাপ বা দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, বাট আপনি হুম। যদি দেখেন আজকালকার যুগে মানে আমরা হয়তো মানে সমাজের মধ্যে দেখতে পাই যে সমাজের অর্থনৈতিক অবস্থাটা খুব খারাপ, বাট তা সত্ত্বেও মানুষজন মানে নর্মাল ফোন ছেড়ে একটু লাক্সারি ফোন বা মানে আমাকে এক উম মানে বছরের মধ্যে ফোন সুইচ করতে হবে বা এই ধরনের কিছু। তো এটা কি শুধুই মাত্র মানে অর্থনীতির জন্য হয়েছে, নাকি আপনি বলতে পারেন যে এই যে ইনফ্লুয়েন্সারের হ্যাঁ, মিডিয়া হাউস টেক ওভার এটা করে নেওয়া, একেবারেই বিজ্ঞাপনের ফল। আপনারা দেখানো প্রত্যেকটা হয়, এটা কি ইনফ্লুয়েন্সারের, বিজ্ঞাপনের জন্য? এটা একেবারেই বিজ্ঞাপনের ফল। মানে অনেক ক্ষেত্রেই, একেবারেই কি বলা যায়, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথমত ইনফ্লুয়েন্সাররা প্রচুর টাকা সম্ভবত রোজগার করেন। দ্বিতীয়ত তারা যখন দেখাচ্ছেন তাদের আইফোন, তারা প্রায় প্রত্যেকে, আমি এমন কোন ইনফ্লুয়েন্সারকে দেখি না বাংলাতেও যারা আইফোন ব্যবহার করছেন না। ফলে তাদের দেখে এবারে আজকে যারা সত্যিই খুব ক্রাইসিসের মধ্যে আছেন, যাদের হয়তো মাসিক বেতন খুব কমই, তারা সেই বেতনের মধ্যেও একটা ইএমআই এর বন্দোবস্ত করে ঠিক একটা দামি জিনিস কেনার কথা ভেবে ফেলছেন। তাতে তাদের ক্রাইসিস হচ্ছে, তাতে তাদের হয়তো দরকারি জিনিস তারা চারটে কিনতে পারছেন না, কিন্তু এটা বিজ্ঞাপনের ফল তো বটেই। এটা একটা প্রচারের অন্যরকম পথ, প্রচারের অন্যরকম মাধ্যম, যে জন্যই তাদের কাছে পিআর পাঠানো হচ্ছে। একটা ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে গেলে তো আর পয়সা লাগে না, তার প্রত্যেকে সেটা দেখতে পারেন। এবার বিজ্ঞাপনদাতারা ভাববে যে এবার তুমি কিভাবে কিনবে তোমার দায়িত্ব। আমি তোমার সামনে ওই সেই অনেক আগে বিজ্ঞাপন নিয়ে লেখায় দেখেছিলাম না, যে বিজ্ঞাপন রূপ মানে পত্রিকা রূপ জলাশয়, বিজ্ঞাপন রূপ টোপ, এখন ওরকম সোশ্যাল মিডিয়া রূপ জলাশয়ে বিজ্ঞাপন রূপ টোপ রয়েছে। না, এটা একেবারেই বিজ্ঞাপনের প্রভাব। এবং আমাদের সেটের উপর, মানে আগেকার দিনে মানুষ ভাবতেই পারতো না যে আমি একটা সেলাই প্রতিনিয়ত জামা কাপড় কিনবো। আমরা এখন, আগে এই তো কিছুদিন আগে ছোটবেলাতেও ভাবতাম যে পুজোর সময় মানে আমার জামা কাপড় হবে। এখন আমরা পুজোর কথা ভাবি যখন আমাদের সুযোগ হয়। আমি বলছি না তার জন্য খুব ধনী দরিদ্র হওয়ার প্রয়োজন, আমরা আমরা আমাদের সাধ্যমতো জামা কাপড় কিনি, কিন্তু আমরা কিনি। আমরা 300 টাকারও কিনতে পারি, আমরা 10,000 টাকারও কিনতে পারি, কিন্তু আমরা কেনার কথাটা আমাদের মাথা থেকে বাদ দিই না। এটা হচ্ছে বাঙালির মূল্যবোধের পরিবর্তন। এটাই বলতে চাইছিলাম যে আগেকার দিনে মানুষ আহ আমার কিছু আছে কে এত ফ্লন্ট করার কথা ভাবতে পারতো না। এখন সেটা আমাদের পরিবর্তিত সময় দাঁড়িয়ে আমরা সেটা করতে পারি, সেটা সবাই পারে। তার ভালো মন্দ নিয়ে প্রশ্নে যাওয়ারই দরকার নেই, সেটা একটা পরিস্থিতি আর কি। বিজ্ঞাপনে তার ভূমিকা আছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আর দুটো কোশ্চেন নিন, সময় হবে তোমার নাকি র্যাপ করবো? হ্যাঁ, 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 হ্যাঁ। আর যদি প্রশ্ন থাকে কারোর, আরো আমরা প্রায় দুটো প্রশ্ন নিতে পারি। আর যশোদার দিকেও ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। বাহ, হ্যালো, হুম, হ্যাঁ। গুড ইভিনিং ম্যাম। মানে সেশনটার জন্য থ্যাংক ইউ। আমার কোয়েশ্চেনটা ছিল, যেহেতু এখন এআই এর যুগ, আর যেহেতু আপনি বলছিলেন যে ইনফ্লুয়েন্সাররা প্রচন্ড অফেক্ট করে যে কি করে একটা প্রোডাক্টের মার্কেটিং হচ্ছে, তো
বিজ্ঞাপন যখন পাবলিশ হচ্ছে তখন যারা বিজ্ঞাপনটা দিচ্ছে তাদের রেসপন্সিবিলিটি যে ঠিক করে যাতে সেটা দর্শকের কাছে পৌঁছায়, নাকি দর্শকদের এটা রেসপন্সিবিলিটি যে বেছে নেওয়া যে কোনটা ভালো মানের বিজ্ঞাপন, বা কিভাবে তারা বেছে নেবে যে কি মেসেজ সেটা অ্যাকচুয়ালি দিতে চাইছে? আমি ঠিক বুঝতে পারলাম না, তবে বিজ্ঞাপন তো সেইভাবেই তৈরি করার চেষ্টা করা হয়েছে চিরকাল, যাতে দর্শকের ওটা চোখে পড়ে। আপনার মনে থাকবে এই যখন ওই আর্থিক উন্নতি খবরের কাগজের একটা পাতা দেখাচ্ছিলাম, যেখানে খুব স্পেসিফিক্যালি বলা ছিল যে বিজ্ঞাপন হতে হবে ক্যাচি আর ওয়েল রিটেন। তো আহ, আজ আগেও সেরকম ছিল, আজকেও সেরকম হয়, যে বিজ্ঞাপন যত আকর্ষণীয় ভাবে তৈরি করা হবে তত দর্শকের কাছে সেটা পৌঁছবে, দর্শক তত বেশি সেটাকে গ্রহণ করবেন। মানে আজকেও যদি, আমি যেটা বলছিলাম, অনেক কিছুর উপর নির্ভর করে, প্যাকেজিং কিরম হবে, তার প্রেজেন্টেশন কিরম হবে। আজকে একজন বিখ্যাত ইনফ্লুয়েন্সার যদি যদি আম, আলিয়া ভাট কিছুর একটা প্রচার করেন, তার যতটা গ্রহণযোগ্যতা থাকবে সেটা আবার পয়সার উপর নির্ভর করছে। আলিয়া ভাটকে পেয়ে যতটা টাকা দিতে হয়, আজকে আমি কিছু একটা বিজ্ঞাপন করলে তো আমাকে তার 200 ভাগের 1 ভাগ টাকা দেওয়া হবে, বা 2000 ভাগের 1 ভাগ। ফলে আমি বিজ্ঞাপন করলে তার গ্রহণযোগ্যতা একরকম হবে, আর আম, এরকম কোনো ভীষণ সেলিব্রিটি কেউ বিজ্ঞাপন করলে তার গ্রহণযোগ্যতা আরেক রকম হবে। তো যে যেরকম টাকা দেবে সেই অনুযায়ী সুন্দর বিজ্ঞাপন বা আকর্ষণীয় বিজ্ঞাপন তৈরি হবে। এবং যত আকর্ষণীয় হবে এটা অবশ্যই বিজ্ঞাপন দাতারাই দেখবেন, তাদেরই দায়িত্ব যে সেটা যত বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারে, আমাদের আকর্ষণীয় বিজ্ঞাপন মনে থেকে যায়। আমরা আজকে আর খুব একটা একটা বড় ক্যালেন্ডুলার বিজ্ঞাপন নিয়ে মাথা ঘামাই না। আমরা খুব ফ্যান্সি একটা কিছুর বিজ্ঞাপন, যেটা একটা খুব খুব সুন্দর জামা কাপড় পরে একজন ইনফ্লুয়েন্সার করছেন অথবা একজন ফিল্ম স্টার করছেন, সেইটাই আমরা কেনার কথা ভাবি। ফলে যেভাবে আমাদের প্রথম ব্যাপার হচ্ছে, বিজ্ঞাপন যারা দিচ্ছেন তাদের বুঝতে হয় পাঠকের মাইন্ডসেটটা ঠিক কি, তারা কি চান। বাজারটাকে বুঝে নিয়ে সেই অনুযায়ী বিজ্ঞাপন তৈরি করেন, এবং সেই অনুযায়ী বিজ্ঞাপনকে পাঠক গ্রহণ করে। এবং যেটা যত ভালো হবে সেটা বিজ্ঞাপন তাদের তো ভূমিকা বটেই, সেটা যত আকর্ষণীয় হবে তার জিনিস তত বেশি বিক্রি হবে। এবং তারপর তো পাঠকের দায়িত্ব থাকেই, যে পাঠক এবার ভেবে দেখবেন যে আমার কোন জিনিসটা ঠিক চাই। তার ফলে তারা 10টা বিজ্ঞাপন দেখে তার মধ্যে থেকে একটা বেছে নেবেন। এই আর কি। জিনিসটা না খুব কমপ্লেক্স, মানে খুব, বিজ্ঞাপন আমাদের যা দেখাচ্ছে আমরা সেটাই বোকার মতন খেয়ে নিচ্ছি, এরকম ঠিক ব্যাপারটা নয়। বিজ্ঞাপন তাই দেখাচ্ছে যেটা আমরা দেখতে চাইছি, আবার আমরা যেটা দেখতে চাইছি বিজ্ঞাপন সেটা দেখাচ্ছে। আবার বিজ্ঞাপন সেই উপাদান পাচ্ছে আমাদের সমাজ থেকেই, আমরা কি পছন্দ করছি সেটার পরিসংখ্যান নিয়ে তবেই বিজ্ঞাপন তৈরি হচ্ছে। ফলে সমাজ এবং বিজ্ঞাপনের সম্পর্কটা খুবই বহুমাত্রিক আর কি। এবং সেটা এখনো সেটা নিয়ে আহ, আহ, গবেষণা করার, সেটা নিয়ে গবেষণা কথাটা খুব ভারী, সেটা নিয়ে ভাবনা চিন্তা করার জায়গা আমাদের মধ্যে রয়েছে বলেই আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। Thank you. শেষ প্রশ্ন। গুড ইভিনিং। ময়ূর। শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শুনছি। ফার্স্ট অফ অল অনেকটা ধন্যবাদ দিদি এত সুন্দরভাবে বিষয়টাকে প্রেরণ করার জন্য এবং আরো ভাবতে সাহায্য করার জন্য। আমার জাস্ট Thank একটা you. কোয়ারিজ, হুম, যে এই যে আপনি প্রথম দিকে কিছু বিজ্ঞাপন দেখালেন, সেক্ষেত্রে রয়েছিল যে ভুল রয়েছে বাংলার শব্দ নেই, যেমন উজ্জ্বল স্পেলিংটা ওটা ডবল। প্রথম দিকের না, ওটা এখনকার বিজ্ঞাপন, 2021 সালে। হ্যাঁ, 21 আপনার প্রেজেন্টেশনের প্রথম দিকে হ্যাঁ, দেখিয়েছিলেন, হ্যাঁ, ওটাই বলতে হ্যাঁ, চাইছি। হ্যাঁ, হ্যাঁ, মানে উজ্জ্বলের ক্ষেত্রে যেমন একটি বর্গীয় জ ইউজ করা হচ্ছে, হুম, এরকম হুম, অনেক জায়গায় আমরা দেখি যে ভুল শব্দ ব্যবহার করা হয়। হুম, এটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, যেমন ইজি EASY সেটাকে দেখা যাচ্ছে EZY, এরকম ভাবে ব্যবহার করা হচ্ছে। এবার হুম, আমরা যারা জানি যে সেটা ভুল শব্দ, আমাদের কাছে খুব সহজ হচ্ছে পার্থক্য করে নেওয়াটা, এবং আমরা বলছি যে না, এটা একটা ভুল বানান। হুম, কিন্তু হুম, যারা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে রয়েছে বা যারা হুম, বাচ্চা, যারা শব্দ শিখছে, তাদের ক্ষেত্রে এটা কিভাবে এফেক্ট মানে করছে, যে তারা কিভাবে বুঝবে যে কোন শব্দের বানানটা সঠিক? কারণ সে যদি পরীক্ষার ইজি বানানটা EZY লেখে, সে নাম্বার পাবে না,
অথচ বাজারে হুম চারিদিকে সেই শব্দটাই ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই যে দু ধরনের রিয়ালিটিকে প্রেজেন্ট করা হচ্ছে, তো হুম সেক্ষেত্রে একজন অ্যাডোলেসেন্টের ক্ষেত্রে এটা কিভাবে এফেক্ট ফেলছে, এবং বিজ্ঞাপন তো সেও দেখছে সব সময়, সে কিভাবে বিজ্ঞাপন, বুঝবে সহজে যে হ্যাঁ সে তো এই বটেই, মানে এরকম একটা জিনিস আমি একটু বলবো, এই যে বিভিন্ন ধরা যাক EZY, ইজি কথাটাকে প্রথমত আমরা তো যে টেক্সট করছি সেই টেক্সটের মধ্যে আমরা হরদম এরম লিখি। এবার এবার মজার ব্যাপার হচ্ছে আমি যখন পরীক্ষার খাতা দেখছি তার মধ্যেও দেখছি লোকে ওরকম ওরম লিখেছে, 2MI, তুমি। এগুলো যাই হোক, এগুলো তো হয়েই আসছে। কিন্তু আরেকটা জিনিস উল্লেখযোগ্য, যে ইংরেজিতে ভুল শব্দ লেখার প্রবণতা বেশ কম। কারণ আজকের দিনেও দাঁড়িয়ে আমরা যদি একটা ইংরেজি বলতে ভুল করি তাহলে সবাই আমাদের দেখে হাসে, মানে কিছু করার নেই, হাসেই, এবং আমরাও মনে মনে অত্যন্ত কুণ্ঠিত হই। কিন্তু এই যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যেগুলো আঞ্চলিক ভাষা, সেগুলো যদি আমরা অতটা না পারি তাহলে আমাদের খুব একটা কিছু গায়ে লাগে না। তার ফলে খুব সহজেই বাংলা বাক্য ভুল লেখা হচ্ছে। এবং এই নিয়ে যদি সেটা কোনো আহ মানে সেটা একজন কোনো অল্প বয়সী ছেলে মেয়ে দেখে, তার সেটা ভুল শিখলেও খুব ক্লিয়ারলি তাদের পরিবারের বা কারোর খুব একটা কিছু যাচ্ছে আসছে না। যারা সচেতন তারা সেগুলোকে সংশোধন করার চেষ্টা করছেন, তারা বলছেন যে না বাবা, এখানে তো চন্দ্রবিন্দু আছে, এটাও মনে রেখো। ফলে এর প্রভাব তো খুব খারাপ আছে। এবং কেন বাংলা বিজ্ঞাপনে বিশেষভাবে এটা হচ্ছে সেটা আমি যেটা বলছিলাম, যে আগে বাংলা বিজ্ঞাপন যখন তৈরি হয়েছে একদম তার মধ্যে একটা মানে খুব ক্রিম টিমকে নিয়ে তৈরি হয়েছে, যেখানে সত্যজিৎ রায়ের মতন লোক কাজ করছেন, যেখানে খুবই বিখ্যাত মানুষজন কাজ করছেন। এই রঙ্গন চক্রবর্তী বলে একজন ভদ্রলোক আছেন, আমি বলছিলাম সেদিন, উনিও বিজ্ঞাপন সংস্থাতে সারা জীবন কাজ করেছেন, তার অভিজ্ঞতাতেও আছে। সেখানে ঋতুপর্ণ ঘোষ কাজ করেছেন একটা সময় অব্দি, 90s, 2000-এর শুরুর দিক অব্দি বিজ্ঞাপনে একেবারে বিখ্যাত মানুষেরা কাজ করেছেন, তারা ভাষা নিয়ে ভেবেছেন, তারা ছবি নিয়ে ভেবেছেন। কিন্তু আজকের দিনে আর বাংলা বিজ্ঞাপনের পিছনে, সেই রকম ছাপা বিজ্ঞাপনের পিছনে অন্তত, যেটা আমরা লেখায় দেখছি হরফ সহ, সেটার পিছনে খরচ করা হয় না। মানে এখন তো এআই কে দিয়ে অনুবাদ করালে অনেক ভালো অনুবাদ হয়, এআই অত্যন্ত সুন্দর সব কাজ করতে পারে। কিন্তু এই যে মানে একটা বাংলা, আমরা নিজেরাই জানি যে বাংলা এবং ইংরেজি বাক্যের সিনট্যাক্স সম্পূর্ণ অন্যরকম, বাংলার যেরকম বাক্য ইংরেজির বাক্যের গঠন আলাদা। আমরা একেবারে অবিকল হিন্দি থেকে অনুবাদ করে দিচ্ছি, একেবারে অবিকল ইংরেজি তো বাদ দিচ্ছি, হিন্দি থেকে সরাসরি অনুবাদ করছি। ফলে এর প্রভাব তো খুব ভালো না। একটা ভাষা শেখা যদি কেউ ভাবে আজকের বিজ্ঞাপন দেখে সে ভাষা শিখবে, তাহলে তার ভাষার অবস্থা খুবই খারাপ হবে। কিন্তু সে সত্যিই বলছি, যদি সে পুরোনো বিজ্ঞাপন দেখে, তার একই সঙ্গে গল্পের চাহিদা, কমিক্স পড়ার চাহিদা, একটা খুব সেন্সিটিভ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলা, তার ভাবনা চিন্তার জায়গা, এই প্রত্যেকটাই বিজ্ঞাপনের মধ্যে ছিল। বিজ্ঞাপন একটা উন্নত মানের সাহিত্যের থেকে খুব দূরে দাঁড়িয়ে ছিল না, প্রায় কাছাকাছি ছিল। আজকে বিজ্ঞাপনের কাছে, অন্তত ছাপা বিজ্ঞাপনের কাছে, যেখানে লেখা হয়, যেখানে কপি আছে, তার কাছে আমাদের অন্তত বাংলা ভাষায়, তার কাছে আমরা প্রায় সব এক্সপেকটেশন হারাতেই পারি। মানে আমাদের খুব এক্সপেকটেশন নেই আর কি। তার থেকে যে ছবি ব্যবহার করা হচ্ছে মেটাফর হিসেবে, সেগুলো অনেক ইন্টারেস্টিং, যদিও সেগুলো বাংলায় প্রায় ব্যবহার করা হয় না। আহ তো বিজ্ঞাপন, ছাপা বিজ্ঞাপনের প্রভাব খুব একটা ভালো না, মানে বয়ঃসন্ধিকালীন ছেলে মেয়েদের মধ্যে অন্তত খুব একটা ভালো হওয়ার কথা নয়, অন্তত আজকের দিনে দাঁড়িয়ে, যদি তারা বিজ্ঞাপন পড়ে। এবার আরেকটা কথা হচ্ছে যে বিজ্ঞাপন খবরের কাগজ খুলে আর কেই বা পড়ছে, ফলে তার বিজ্ঞাপনও চোখে পড়বে না, ফলে তার ভুলটাও চোখে পড়বে না। ফলে একটা বাঁচো আর কি, পড়ছেই না যখন, তাহলে আর ভুল ঠিকের প্রশ্ন নেই। আর যখন সে দেখবে তখন তো বানানের প্রশ্ন নেই। ফলে উঠে গেল, এই আর কি। চলো, থ্যাংক ইউ। আহ ময়ূরী আমার মনে হয় প্রশ্নের উত্তর পেয়েছে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, আম, একদম। থ্যাংক ইউ। থ্যাংক thank ইউ। you. তো আমার মনে হয় যে আমরা অনেকটা সময় কাটিয়েছি একসাথে। এর মধ্যেও আমি জানি অনেকে আছে যারা তোমার লেখার গুণমুগ্ধ ভক্ত। তো যদি পরবর্তীকালে কেউ আহ বিজ্ঞাপন নিয়ে কাজ করতে চায়, তোমার কাছে রিচ আউট করতে চায়, বা এই করতে চায়, তোমার ইমেল আইডি যদি
এখানে মানে মেসেজে একবার ইমেল আইডি ফর্মালি যদি তুমি দাও, তাহলে হুম এদের হুম। পরবর্তীকালে কোনো প্রশ্ন থাকলে বা কিছু থাকলে আচ্ছা, তারা রিচ করতে পারে। চ্যাটে তো? হ্যাঁ, চ্যাটে। হুম, পাঠিয়েছি, খুব সিম্পল ওকে। আমার হ্যাঁ, কাছে, একদম নামটাই জাস্ট। একদম পুরো নামটা @gmail.com। তো যারা আজকে পুরো অনুষ্ঠানের শেষ অবধি, অনেকটাই লম্বা আলোচনা হয়েছে আমাদের, শেষ অবধি যারা থেকেছেন তাদেরকেও সবাইকে ধন্যবাদ। আর যশোধরা দিকে তো অবশ্যই ধন্যবাদ। এই আলোচনা চলতেই থাকবে প্রায়। আর বিজ্ঞাপন এমন একটা বিষয়, আমার মনে হয় পথে চলতে, রাস্তায় হাঁটতে যেতে সবসময় চোখে পড়ে। আর আমরা যারা বিজ্ঞাপন দেখতেও ভালোবাসি, তাদের ক্ষেত্রেও আমার মনে হয় বিজ্ঞাপন ভাবার জন্য, অন্তত বিজ্ঞাপন নিয়ে ভাববার জন্য বেশ কিছু ভাবনার অন্তত দিক নির্দেশ যশোধরা দি এই আলোচনা হয়তো আমাদেরকে খানিকটা যোগান দিল আমার মনে হয়। তো সেই জন্য সবাইকে ধন্যবাদ। যশোধরা দিকে আবার ধন্যবাদ পুনরায় আজকে জয়েন করার জন্য। থ্যাংক ইউ। হুম। হ্যাঁ। থ্যাংক ইউ।